চলো যাই কাজে, মানব সমাজে, চলো বাহিরিয়া জগতের মাঝে, থেকো না অগুণ স্বপনে, আনন্দ ধ্বনি জাগাও গগনে। সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। পিসিএম এর স্বপ্ন চলচ্চিত্রে গণমানুষের অংশগ্রহণ শীর্ষ অনলাইন কথোপকথনে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। চলচ্চিত্র আজকের এই প্রযুক্তি নির্ভর বিশ্বে বোধ করি সব থেকে শক্তিশালী শিল্প মাধ্যমের মধ্যে একটি। সেই তুলনায় কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলন অনেকখানি স্তীমিত। এখনো যদি বহির্বিশ্বে কোথাও বাংলা চলচ্চিত্র নিয়ে কথা হয়, তাহলে অন্যান্য দেশের মানুষজন বুঝবে পশ্চিম বাংলা চলচ্চিত্র। কিন্তু ১৯৫৬ সাল থেকে এই অপদিত আমাদেরকে চলচ্চিত্রের তো অভাব হয়নি, চলচ্চিত্র তো প্রতি বছর নির্মিত হচ্ছে। তারপরেও কেন বাংলাদেশের চলচ্চিত্র আলাদা আলাদাভাবে স্বীকৃতি পাচ্ছে না? কারণটা হয়তো এই যে আমরা আমাদের সিনেমা এবং সিনেমা হল সম্পর্কে পুরোটাই উদাসীন। আমি আমার যখন ৫ বছর বয়স, বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা সিনেমা হলে যাব। বাবা তখন বলেছিলেন যে সিনেমা তো ছিল আমাদের সময়, এখন যে সিনেমা তা তো দেখে তোমার ভালো লাগবে না। তার মানে কিন্তু আমাদের একটা স্বর্ণযুগ ছিল, যখন মানুষ সিনেমা হলে যেত, টিকিট কেটেই সিনেমা হলে যেত। আজকের দিনে কিন্তু সেরকম কিছুই আমরা দেখতে পাচ্ছি না। চলচ্চিত্র অবস্থা ভঙ্গুর থেকে ভঙ্গুরতর হয়ে যাচ্ছে। সাথে সাথে বাংলাদেশের চলচ্চিত্রের যা কিছু নির্মাণ, বাজারজাত, বিপণন, ফিল্ম ইনস্টিটিউট, ফিল্ম ফেস্টিভ্যাল, যা কিছু চলচ্চিত্র সম্পর্কে সব ঢাকাতে। এবং সারা দেশের যারা চলচ্চিত্র কর্মী, কলাকুশলীরা, তারাও ছুটছেন ঢাকার দিকে। তো শুধুমাত্র তো ঢাকা নির্ভর বাংলাদেশ না, বাংলাদেশ মানে তো ৭০ ভাগ গ্রাম। তাদের চলচ্চিত্রের ভাষা কি হবে, তাদের কথাগুলো কিভাবে মানুষ জানবে? এমনই এক ক্রান্তিকালে চলচ্চিত্রকে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক করতে প্যারালাল সিনেমা মুভমেন্ট, পিসিএম খুলনা কাজ করছে গণমানুষের চলচ্চিত্র নিয়ে। নিজেদের গল্প নিজেদের বলতে হয়, এই লক্ষ্যে পিসিএম কাজ। আজ আমরা এই অনলাইন কথোপকথনে পিসিএম এর সেই লক্ষ্য, উদ্দেশ্য, স্বপ্ন এবং পিসিএম এর যে আহ, যাকে বলা হচ্ছে যে যে রত্নপ্রভু সন্তান আসতে চলেছে, যে সুদিন আসতে চলেছে, গণসিনেমা, সেই গণসিনেমা বিষয়ে কথা বলবো। পিসিএম এর দুজন কাণ্ডারি আজকে আমাদের সাথে আছেন। তারা আজকে বলবেন পিসিএম কিভাবে শুরু হলো, পিসিএম এর যাত্রা, পিসিএম এর প্রতিবন্ধকতা। আজ এই অনলাইন কথোপকথনে যুক্ত আছেন পিসিএম পরিচালক সৈয়দা নিগার বানু এবং পিসিএম প্রধান সমন্বয়কারী রকিবা খান লুবা। তাদের কাছ থেকেই আমরা জানবো পিসিএম সম্পর্কে। তো প্রথমত পিসিএম আমার সংগঠন, ২০১৭ সাল থেকে পিসিএম এর সাথে আমি যুক্ত। আমি আজকে খানিকটা ভীত, কারণ যাদেরকে প্রশ্ন করব তারা আসলে আমাকে প্রশ্ন করা শিখিয়েছে। এবং ভীত এই অর্থে যে কি না কি বলে ফেলবো, তারপরেও নিজের পুরোটা দেওয়ার চেষ্টা করব। তো নিগারাপা, ২০১৭ সাল থেকে তো আমি পিসিএম এর সাথে কাজ করে আসছি। পিসিএম এর বিভিন্ন যে কার্যক্রম, পিসিএম এর ফিল্ম মেকিং, পিসিএম এর গণসিনেমা আন্দোলন, সবটার সাথে আমরা কম বেশি যুক্ত আছি। কিন্তু পিসিএম এরও তো একটা আহ, পটভূমি আছে, একটা শুরুর দিকের কথা আছে। সেই কথাটা আবার আমরা জানতে চাই আপনার কাছ থেকে, নিগারাপা।
দুঃখিত আমাদের একটু, হ্যাঁ। ধন্যবাদ সুস্মিত এবং লোবাকে। আজকে আসলে পিসিএম এর কথা আপনাদেরকে বলবো। পিসিএম কিভাবে তৈরি হলো, পিসিএম এর স্বপ্ন কি, সে কতগুলো বাধা পার হচ্ছে, এখন কি অবস্থায় আছে, পিসিএম এর কারা আছেন। পিসিএম এমন একটি সংগঠন, এটি একটি ওপেন প্ল্যাটফর্ম, অর্থাৎ এখানে সবার আহ্বান। এবার এখানে এই দরজাটা সবার জন্য খোলা আছে। যারা চলচ্চিত্রকে ভালোবাসেন তারা এই প্ল্যাটফর্মে সকলকে স্বাগতম। তো পিসিএম সম্পর্কে গোড়ার কথা জানতে চেয়েছেন আমাদের সুস্মিত। 2017 সালে পিসিএম এর সঙ্গে যুক্ত হয়েছেন এবং কাজ করছেন, চলচ্চিত্র বানাচ্ছেন এবং ইতিমধ্যে একটা চলচ্চিত্র তিনি শেষও করেছেন, হয়তো আগামীতে আমরা সকলকে দেখাবো সেই চলচ্চিত্রটি। এবার আমি মূল প্রসঙ্গে যাওয়ার আগে একটু বলি যে 1996 সালটা, তখন আমি সুস্মিত নতুনই বয়স, তখন আমরা কয়েকজন মিলে, তখন ছিলেন হচ্ছে কি সোহেল, লিনা, রিনা, ববি ভাই, আরো অনেকে ছিলেন। আমরা তখন একটা প্ল্যাটফর্ম তৈরি করলাম যে আমরা সিনেমা দেখবো। সিনেমা দেখার তখন একটা হচ্ছে সিনেমা হলগুলোতে আমাদের যাওয়া ক্রমশ কমে আসছে এবং আমরা যে ধরনের চলচ্চিত্র দেখতে চাই সেগুলো তো সিনেমা হলে আসছে না। তো আগে ছিল ভিসিআর ভাড়া পাওয়া যেত এবং টেলিভিশন, সেইগুলো ভাড়া করে আমরা প্রতি সপ্তাহে একটা করে ফিল্ম দেখতাম এবং সেই ফিল্ম নিয়ে আলোচনা করতাম। মূলত এভাবেই শুরু হয়েছিল আমাদের কার্যক্রম এবং 96 থেকে টানা 98 পর্যন্ত আমরা কিন্তু চলচ্চিত্র দেখা এবং চলচ্চিত্র নিয়ে আলাপ আলোচনা করা এবং বিশেষ করে চলচ্চিত্রের উপর লেখালেখি করা। এবং সে সময় চারুলতা লিখেছিলেন দীপাদি, আমি লিখেছিলাম আগন্তুক নিয়ে, ফায়ার দেখানো হয়েছিল এবং অনেক রকম চলচ্চিত্র আমরা দেখতাম ওই ভিডিও ক্যাসেটে এবং টেলিভিশনের মাধ্যমেই ভাড়া করে নিয়ে এসে। তারপরে আমাদের সঙ্গে আমরা তানভীর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলাম, কারণ তানভীর ভাই খুলনারই মানুষ। তো উনি আমাদের খুবই উৎসাহ দিলেন এবং বললেন ঠিক আছে, আমার যে চলচ্চিত্রগুলো আছে এগুলো তোমরা দেখাও, ব্যবস্থা করো, আমি তোমাদের সহযোগিতা করব। তো আমরা অনেক খেটে খুঁটে এই পাবলিক লাইব্রেরিতে, অনুষ্ঠান পাবলিক লাইব্রেরিতে 10 টাকা করে টিকিট অনুযায়ী ওনার ছবিগুলো দেখালাম এবং একটা ব্যাপক সাড়া পেলাম। এবং তখন আমরা তানভীর ভাইকে বললাম যে তানভীর ভাই, আমরা তো চলচ্চিত্র বিষয়ে জানতে চাই আরো গভীরভাবে, আপনি আমাদেরকে একটা যদি প্রশিক্ষণ দিতেন। তখন উনি 3 দিনে একটা ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সে আমাদের কার্যক্রমে যুক্ত হলেন এবং তখন আমরা 200 টাকা করে কোর্স ফি নিয়েছিলাম এবং এই রূপসায় যে হচ্ছে গিয়ে কারিতাস যে মিলনায়তন ছিল সেখানে আমরা এটা ব্যবস্থা করেছিলাম। এবং অদ্ভুতভাবে তখন কিন্তু আমরা ইন্টারভিউর মাধ্যমে, অর্থাৎ কে আছে চলচ্চিত্র তার প্রকৃত ভালোবাসা যার ছিল তাকে আমরা ওই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু ওই কর্মশালাটা অংশগ্রহণ করতে নিয়েছিলাম এবং আমাদের প্রায় 80-90 জন হয়েছিল। তো তারপরে যেটা হলো যে আমাদের যারা সদস্য ছিলেন সকলেই ইউনিভার্সিটি পাশ করে গেলেন, চাকরি বাকরি সূত্রে ঢাকায় চলে গেলেন, কেউ দেশের বাইরে চলে গেলেন, কার্যক্রম আস্তে আস্তে স্তীমিত হওয়া শুরু করলো এবং আমিও পরবর্তীতে ঢাকায় চলে যাওয়ার ফলে এই পিসিএম কার্যক্রম একদমই বন্ধ হয়ে গেল। এবং তারপরে যেটা হলো যে নানান জীবনে উত্থান পতন সকলের থাকে, আমাদেরও ছিল। কিন্তু আমরা আসলে পরবর্তীতে আবার খুলনায় এই পিসিএম এর কার্যক্রম শুরু করলাম এবং 1996 সালে যে শুরুটা ছিল সেটা ছিল একটা অ্যামেচার, অর্থাৎ আমরা ফিল্ম দেখছি, ফিল্ম ক্লাবের যে নেচার সেই অনুযায়ী আমরা কার্যক্রমগুলো চালাচ্ছিলাম। কিন্তু এবার 2014 সাল থেকে আবার আমরা, মূলত 2013 সাল থেকে কাজ শুরু করে 2014 সালের 12 এপ্রিল পিসিএম আবার দ্বিতীয়বার আত্মপ্রকাশ করলো। এইবার কিন্তু পিসিএম এর ধরন ধারণ, তার চিন্তা ভাবনা কিন্তু অনেকটা পেশাদারিত্বের ব্যাপার ছিল, অর্থাৎ চলচ্চিত্রকে একদম সিরিয়াসলি মানে কর্মজীবনের সঙ্গে যুক্ত করে নেওয়া এবং এই অঞ্চলের মানুষকে যাতে চলচ্চিত্র একটি শিল্প মাধ্যম হতে পারে যেখানে তার প্রতিফলন থাকবে, সেই বিষয়ে কার্যক্রমগুলো হাতে নেওয়া, অনেক বেশি গবেষণামূলক, অনেক বেশি ধৈর্য, অনেক বেশি বাধা তার সামনে এগুলো ছিল। এইগুলো পার হয়ে মূলত পিসিএম আবার 2014 সালে কাজ শুরু করলো। এই ছিল পিসিএম এর আসলে পটভূমিকা।
পিসিএম কাজ শুরু করলো এবং পিসিএম এর সাথে সাথে কিন্তু আরেকটি সংগঠন গানের তৈরি পিসিএম এর সাথে একযোগে সঙ্গীত এবং চলচ্চিত্র নিয়ে গণমানুষের অংশগ্রহণ নিয়ে কাজ শুরু করলো। তো আমি আমাদের ইন্টারনেট একটু সমস্যা হচ্ছে, হয়তো কথা আটকে যাচ্ছে। হ্যাঁ সুস্মিত, আমাদের একটু সমস্যা হচ্ছে নেটে। আচ্ছা, যে কথাটা বলছিলে তুমি যে আমাদের সাথে আমরা একসাথে কিভাবে কাজটা শুরু করি, মানে আমি কিভাবে পিসিএম এর সাথে যুক্ত হলাম, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকেই আছেন। আমি আপনাদের কাছে আহ্বান করব, যারা আছেন আপনারা একটু কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবো। যেমন আমরা যে গ্রামে কাজ করছি পিসিএম গণ সিনেমা নিয়ে, ভরত ভাইনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে দীপ্তি দাস। দীপ্তি, অনেক অনেক শুভেচ্ছা রইল। আমাদের সাথে ঝুম্পা আছে, দেবী সুমিতা আছে আমাদের সাথে। তো আপনারা যারা আছেন একটু কমেন্ট করবেন, তাহলে অন্তত আমরাও কথা বলতে আনন্দ বোধ করব এবং আপনারাও কিন্তু আমাদের এই কাজের সাথে, অর্থাৎ আপনারা কখনো কখনো এবং এখনো পর্যন্ত আমাদের এই কাজের সাথে আছেন। তো যেখানে আমি বলছিলাম যে সুস্মিতার প্রশ্নটা ঠিক এরকম ছিল যে কিভাবে পিসিএম এর সাথে আমি যুক্ত হলাম, তাই তো? হ্যাঁ, পিসিএম এর সাথে যুক্ত 2014 সাল। আমার সাথে নিগারাপার 2013 সালে দেখা হয়। তো সেই সময়ে আমি গানের তৈরির কাজ করছি খুলনাতে এবং 2007 সালে গানের তৈরি প্রতিষ্ঠিত হয় খুলনায়। তারপর ওই সময় সংগঠন আমাদের সাথে খেলাঘরের সাথে কাজ করছি, শিল্পী সংস্থা। তো যেটা হলো যে নিগারাপার সাথে প্রথম পরিচয় হওয়ার পর নিগারাপা খুলনাতে আবার নতুন করে কাজ শুরু করলেন পিসিএম, এবং এখানে এই যে চারুলতা কক্ষ নামে একটা ছোট আমাদের সিনেমা হলের মতো আছে, তো সেখানে আমাদের সিনেমা দেখাটা শুরু হলো। এবং প্রথম যেটা হলো যে নিগারাপা বললেন যে তুমি একটা কাজ করতে পারো, যারা এখানে আমাদের খেলাঘরের বন্ধুরা আছে তাদেরকে নিয়ে আসতে পারো, হচ্ছে যদি ওরা এখানে সপ্তাহে একদিন করে করে আসে। এবং সেই সময় যেটা হলো যে প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিন আমরা কিন্তু এখানে চলচ্চিত্র দেখা শুরু করলাম এবং খেলাঘরের বন্ধুরা আসছে এখানে, তারা এসে সিনেমা দেখছে। এরপর আমাদের যারা শিল্পী সংস্থার সদস্য আছেন, আমাদের যখন রবীন্দ্র জয়ন্তী হতো, সেই রবীন্দ্র জয়ন্তীর সময় নিগারাপা বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি। শিল্পী সংস্থার সব সদস্যরা তো রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করছেন, তো আমি অনুষ্ঠানের পরে যদি একটা ডকুমেন্টারি দেখাই রবীন্দ্রনাথের উপর, আমরা খুবই ভালো হয়। তো এইভাবে শিল্পী সংস্থার সদস্য যারা আছে তারা যুক্ত হয়ে গেল। এবং একটা সময় যেটা হলো যে আমরা 2014তেই আমি এবং নিগারাপা আমরা যাচ্ছিলাম হচ্ছে কলকাতাতে। তো ট্রেনে আমরা গল্প করতে করতে যাচ্ছি, তখন বললো যে আচ্ছা লুবা, আমরা তো এখন ছেলে মেয়েদেরকে কিভাবে রবীন্দ্র সাহিত্য উদ্বুদ্ধ করতে পারি, তো আমরা দেখো দেখো তো এরকম কোনো পঠন পাঠন শুরু করতে পারি কিনা। তো সেই সময় রবীন্দ্র বচন নামে একটি বৈঠক আমরা শুরু করি প্রত্যেক সপ্তাহে। এই বৈঠক করতে যেটা হলো যে গানের তৈরি যে সকল শিক্ষার্থী ছিল তারা সকলেই আস্তে আস্তে করে পিসিএম এর সাথে যুক্ত হয়ে গেল, এবং পিসিএম এ যারা ছিল তারা সকলে আবার গানের তৈরির সাথে যুক্ত হয়ে গেল। এবং এই যে যে একটা সংগঠনের অপূর্ণতা আর একটা সংগঠন পূরণ করছে, যেটা হলো যে আমি যেটা পারি না, আমার সমস্ত টেকনিক্যাল সাপোর্টটা কিন্তু পিসিএম দিচ্ছে। ঠিক তেমনই কিন্তু যে হচ্ছে পিসিএম এর কিছু হচ্ছে সাপোর্ট থাকে, যে লোকবল, হ্যাঁ, অর্গানাইজ করা, সেই ক্ষেত্রে গানের তৈরি যারা শিক্ষার্থী তারা করছে। এবং আমরা তখন নিগারাপা বলেন যে আচ্ছা তাহলে কি আমরা এবার যৌথভাবে কাজ করতে পারি। আমি সেই সময় খুব সন্দিহান ছিলাম, কারণ আমি খুব একরোখা মানুষ, এবং একরোখা বলতে এরকম যে খুব জেদি মানুষ, যে আমি যেটা করব সেটা আমি খুব সুদূর প্রসারী ভাবনা রেখেই করবো, কারণ আমার স্লিপ করার কোনো স্কোপ নেই। এবং নিগারাপাকে বুঝে উঠতে আমার বেশ কিছুদিন সময় লেগে গেল। তারপর আমরা 2015 থেকে আমরা পিসিএম এবং গানের তৈরি কিন্তু একসাথে কাজ করছি এখনো পর্যন্ত। এবং এই যে যৌথ কাজের যে একটা মনোবল, যেটা আমরা সবসময় কিন্তু জানি যে আমরা অনেক প্রবাদেও কিন্তু পড়েছি, হ্যাঁ, 10 মিলে করি কাজ। এই যে আমরা 10 মিলে কাজটা করছি, যেমন আমাদের আজকে আমরা যে কাজটা করছি এখানে, হয়তো আমরা অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের ত্রুটি অনেক থাকে, কিন্তু 10 মিলে কাজ করার যে একটা শক্তি, এবং এই করোনাকালীন সময়ে কিন্তু এটা আমরা বুঝতে পেরেছি। কারণ আমি সুস্মিতা হয়তো অনেক প্রশ্ন করবে, আমি একটুখানি বলে নিই, কারণ এরপরে আমরা সবকিছু আমরা
ফিল্মের বিষয়ে চলে যাব, আমাদের সাথে অনেক মানুষ আছেন, আপনারা থাকবেন শেষ পর্যন্ত। যে আমাদের সমস্ত কাজগুলোই কিন্তু আমরা যেটা করেছি এখন, আমরা তো আগে দীর্ঘদিন ধরি, অর্থাৎ 5 থেকে 7 বছর পিসিএম গানেত্রী একসাথে কাজ করছি। তার আগে আমাদের খেলাঘর, শিল্পী সংস্থা, আমরা কিন্তু কাজগুলো করে যাচ্ছি। কিন্তু এই করোনাকালীন সময় যেহেতু আমরা একেবারেই বেরোতে পারছি না, আমরা তখন ভাবলাম যে তাহলে আমাদের কাজগুলোকে অনলাইনে আমরা শুরু করি। কারণ আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে অ্যাওয়ারনেসের কাজ, মানুষকে সচেতন করার কাজ। অর্থাৎ এই যে ধরেন যে আমরা আজকে যে কাজগুলো নিয়ে আলোচনা করব, সেখান থেকে হয়তো কেউ উদ্বুদ্ধ হবেন, সেখান থেকে কেউ একজন বলবেন যে হ্যাঁ আমি একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হব। তখন তার কি হলো যে মনের মধ্যে যে যন্ত্রণাগুলো ছিল বা তার অনেক ইচ্ছা থাকলেও সে পারতো না, সে কিন্তু তখন আমাদের সাথে যুক্ত হচ্ছে। আমরা কিন্তু এই অ্যাওয়ারনেস এর কাজটা কিন্তু করে যাচ্ছি। সেই কারণে আমাদেরকে এই যে ফেসবুক লাইভে এখন আমাদের সাথে আরো অনেকে যুক্ত হচ্ছেন। আমাদের লিখন ভাইয়ের কথা না বললেই নয়, কারণ আমরা যখন কাজ শুরু করি, লিখন ভাই আমাদের হাতটা ধরে কিন্তু একেবারে মাঠে নিয়ে গেছেন। সেই প্রসঙ্গে আমরা আসবো। তো আমি আশা করবো আমাদের সাথে অনেকে আছেন, থাকবেন। সুস্মিতা, আমরা তোমার কাছে যাব। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আমাদের সাথে পল্লব আছে, আমাদের সাথে সুমাইয়া আছে। সবাইকে আমি আহ্বান করবো শেষ পর্যন্ত থাকার জন্য। আচ্ছা, সুস্মিতা মিউট করা আছে সুস্মিত। জি, আমি জিজ্ঞেস করছিলাম যে কিভাবে আমরা সমন্বয়গুলো করি। আমি একটু বলতে চাই, আমি পিসিএম এবং গানের তৈরির সাথে একেবারেই ওতপ্রোতভাবে জড়িত। তো পিসিএম, গানের তৈরি, এ বাদেও আমাদের সংগঠন আছে, খেলাঘর আছে, আমাদের শিল্পী সংস্থা আছে। এরা কিন্তু সকলে মিলে একটা পরিবার, এবং যে এক মানে একই প্ল্যাটফর্মে থেকে একাধিক কাজ, যে আমাদের এরকম দেখা যায় যে সকালবেলা খেলাঘরে আসর থাকে, বিকালবেলা পিসিএম এর ফিল্ম শো থাকে, তারপরে ফাউন্ডেশনের মিটিং থাকে রাত্রেবেলা। তো সবগুলো কাজ কিন্তু আমরা করছি, এবং অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা হতভাগ্য জিজ্ঞেস করে তোমরা এত কাজ কি করে করো। ওই যে আমরা সব কাজ ভাগ করে নিয়েছি, এবং কোনো কাজ আসলে সব কাজগুলোই আমাদের। পিসিএম এর আলাদা কোনো কর্মী বাহিনী নেই, গানের তৈরির আলাদা কোনো কর্মী বাহিনী নেই। পিসিএম এবং গানের তৈরির আমরা সবাই পিসিএম এবং গানের তৈরির সদস্য। এই জিনিসটা আমরা সবাই মাথায় রেখে কাজ করি। তো অনেক ধন্যবাদ। আমি একটু কথা বলে নিই যে আসলে একদম মূল আলোচনা বা কথা বলার শুরু আগে আমি কয়েকজনের নাম একটু মেনশন করে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। কারণ এইটাই আসলে পিসিএম এর প্রথম কোনো অনলাইন প্রোগ্রাম যেখানে পিসিএম তার নিজের কথা বলছে। আমরা যখন কাজটা শুরু করেছিলাম, আমরা ঠিক জানতাম না যে আসলে চলচ্চিত্রের কোন ধারা নিয়ে আমরা কাজ করব। কারণ একটা প্রচলিত স্কুলিং আছে, সেটা হচ্ছে যে ফিল্ম বানাবো, ফিল্ম দেখাবো। কিন্তু কোন ফিল্ম দেখাবো, আচ্ছা ফিকশন না ডকুমেন্টারি, এই ব্যাপারগুলো আছে, কিন্তু প্রক্রিয়াটা কি হবে, সেই কি প্রডিউসার খুঁজতে হবে, আবার সে গতানুগতিক ধারায় যাব, নাকি এই যে বাংলা, আপনি আগে বললেন যে প্রায় 80% মানুষ গ্রামে থাকে, সেই মানুষগুলোকে কিভাবে পিসিএম চলচ্চিত্রে নিয়ে আসবো? তারা কি শুধু গল্পের কারিগর থাকবেন, নাকি তারা নিজেরাও সিনেমা বানাতে পারবেন, কখনো কখনো তাদেরও কথা তারা সিনেমাতে বলবেন? তো এই যখন প্রথম দিকে তো আমাদের ধারণাগুলো খুব স্পষ্ট ছিল না, তখন আমরা যাদের যাদের সহযোগিতা পেয়েছি, যেমন ধরেন আমাদের পিসিএম এর লোগোটা বানিয়ে দিয়েছে আমাদের ছোট ভাই পার্থপ্রতিম সাহা, ববি ভাই আমাদের সঙ্গে ছিলেন দীর্ঘ সময়। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাবো আয়েশা আক্তার কণাকে। কণা আপা, আসলে কণা আপার যে আমাদের পাওয়ার হাউস মানে আমরা যখনই থেকে যেতাম, হতোদ্যম হয়ে যেতাম, আর সামনে চলছে না, তখন কণা আপা ঠিকই এমন একটা ঝাঁকি আমাদের দিত, যা রে না এইভাবে করা যেতে পারে। এবং কণা আপা, লিখন ভাই, আরো যারা আছেন, শাকিল ভাই, নবী, মালা, শাশ্বত, জাবেদ, আসলে নাম বলে শেষ করা যাবে না। এরা কিন্তু আমাদেরকে নিঃস্বার্থভাবে পিসিএম এর স্বার্থে তারা কিন্তু অনেক অনেক সহযোগিতা আমাদের করেছেন। তো এইটা আমি জানিয়ে রাখি যে অনেকের নাম হয়তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু পাপ্পু আছে, অর্থাৎ যে মানে সকলে আমাদেরকে সহযোগিতা করেছেন। কেউ টাকা দিয়ে করেছেন, কেউ বুদ্ধি দিয়ে করেছেন, কেউ শারীরিক শ্রম দিয়ে করেছেন, কেউ আমাদেরকে দুটো ভালো কথা বলে করেছেন। অর্থাৎ মানে এই যে বিশাল একটা হচ্ছে গিয়ে শুভাকাঙ্ক্ষী যে লিস্ট, এদের আশীর্বাদে বলেন, এই যে ভালোবাসায় বলেন, পিসিপিতে এখনো কাজ করে যাচ্ছে। হ্যাঁ সুস্মিত।
আচ্ছা, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এর সাথে অনেকে অনেক মন্তব্য করছেন, আমি দু একটা মন্তব্য করতে চাই। আমাদের সাথে আছে স্বপন মাঝি, উনি লিখছেন যে ঘুম থেকে উঠে কয়েক মিনিট দেরি হয়ে গেল, তারপরে দেখছি আপনি সাথে থাকবেন। আছেন রওশন মাসুদা, আছেন আছেন আমাদের সাথে লিখন স্যার যুক্ত হয়েছেন, লিখন স্যার কমেন্ট করেছেন। সুকান্ত চক্রবর্তী, সুকান্ত দা কমেন্ট করছেন, শুভকামনা রইল কলকাতা থেকে। বাদেও আপনারা যারা কমেন্ট করছেন, দেখছেন আমাদেরকে আমাদেরকে আহ উৎসাহিত করছেন, আপনারা শেষ পর্যন্ত থাকবেন আশা করছি। আমরা আমাদের পরবর্তী স্বাগতা কাকি, উনি কেবলমাত্র লিখলেন শুভকামনা তিনজনকেই। আপনারা সাথে থাকবেন আর আমাদেরকে এইভাবেই ভালোবাসতে থাকবেন। আমরা আমাদের পরবর্তী যে আলোচনা সেখানে ফিরে যাচ্ছি। ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে, ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে। ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে, ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে। আমরা কিন্তু সত্যি সত্যি মাটির টানে কিন্তু চলে এসেছি। নিগার আপা কিন্তু লন্ডন থেকে চলে এসেছেন খুলনাতে, তিনি চলে এসেছেন। আর মাটির টান থেকেই, এই যে গান থেকেই বা আমাদের যে কর্তব্য বোধ থেকে আমরা গণসিনেমা আন্দোলনে নেমেছি। গণসিনেমা নিজেদের গল্প নিজেদেরকে বলতে হয়, তা না হলে তা অতিরঞ্জিত বা অভিব্যক্তিহীন হয়ে যায়। এই স্লোগানকে সামনে রেখে আমরা খুলনাতে গণসিনেমা নিয়ে কাজ করছি। গণমানুষ নিজেদের গল্প বলবে, নিজেদের অর্থে নিজেদের দর্শকরা দেখবে এবং নিজেরাই বাজারজাত করবে। তো পিসিএম খুলনায় গণসিনেমার এই আইডিয়াটাকে ফস্টার করছে এবং 2014 সাল থেকেই কাজ করছে। তো আমি সেই জার্নিতে আবার ফিরে যেতে চাচ্ছি যে কিভাবে গণসিনেমার জন্য গ্রাম বাছাই হলো, সেই গ্রামে যাওয়া, গ্রামের মানুষের সাথে থাকা, তাদের সমস্যা বোঝা, তাদেরকে ফিল্ম বিষয়ে উদ্বুদ্ধ করা, তাদের চলচ্চিত্র বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে এতখানি আহ, আহ, মানে সক্ষম করা যে তারা একটা চলচ্চিত্র নির্দেশনা দিতে সক্ষম হবে। এবং অবশেষে শেকড়ের গল্প, আমাদের গণসিনেমা প্রকল্পের প্রথম যে ফিল্ম, এই যে পুরো জার্নিটা 2014 থেকে 2020, এই জার্নি সম্পর্কে আমি জানতে চাই। কেমন ছিল, কতখানি সাফল্য, কি কি প্রতিবন্ধকতা আসলে আমরা ফেস করেছি। নিগার আপা। ধন্যবাদ সুস্মিত। দর্শক, এই বিষয়গুলো বলার আগে যদি আমরা একটা ছোট্ট কিছু দেখে নিই, অর্থাৎ পিসিএম এই যে 6 বছর ধরে যে কাজগুলো করেছে সেইটার একটা ছোট্ট একটা ক্লিপ আপনাদেরকে দেখাবো। এটা একটি পোর্টফোলিও আমরা করেছি। আশা করি এই পোর্টফোলিওটা দেখলে আপনাদের একটা ধারণা আসবে। তারপরে আমি আবার সুস্মিত যে প্রশ্নগুলো করলেন সেই প্রশ্নগুলো উত্তরটা দেব। তাহলে আমরা দেখে নিই পিসিএম একটি পোর্টফোলিও। আপনারা সাথে থাকবেন, আপনারা কিন্তু আমাদের অনেক বড় শক্তি।
ও, আহ, যতবার দেখি ততবারই ভাল লাগে, এত এত কাজ করে আসছি আমরা। নিগারাপা, তাহলে কাজ গণসিনেমা তো আসার আগে জীবনের একটি আমি বড় আহ, আরেকটা প্রশ্ন আমি করতে চাই। আমি- তাহলে যে বর্তমানে আমরা কি কি কাজ করছি, এইটা যদি বলে আমরা গণসিনেমাতে যাই তাহলে বোধহয় বেশি ভালো হবে। হ্যাঁ সুস্মিতা, আমি যাওয়ার আগে রুবা আমাদের কিছু বলছিলেন। আচ্ছা, সেটা হচ্ছে যে জি। কাজ, এই যে তুমি বললে না যে কত কাজ করেছি, আমাদের থেকেও কিন্তু অনেক অনেক বেশি কাজ আরো কিছু মানুষজন করে গেছেন। হ্যাঁ, তো তারা আসলে সেই কাজগুলো না করলে কিন্তু আমরা অনুপ্রাণিত হতাম না।
তো আমাদেরকে কাজ করে যেতেই হবে, এবং আমাদের সবচেয়ে কাজের বড় শক্তি যারা আজ আমাদের সাথে এখানে যুক্ত হয়েছেন। তো যারা যুক্ত হচ্ছেন সে বিষয়ে বলবো, আমরা নিগারাপার কাছে চলে যাই। বেশ কিছু প্রশ্ন আছে, নিগারাপা কোনটা আগে পরে বলবেন? হ্যাঁ, কোনটা সুবিধা হবে? বলছিল যে আচ্ছা আমার মনে হয় কি যে গণসিনেমাটা নিয়ে তো আমরা বলবোই, আমার মনে হয় যে আমরা এই করোনাকালীন সময়ে কিভাবে কাজ করছি সেটা একটু পরেই বলি, গণসিনেমাটা হলে ভালো হয় আর কি। আচ্ছা, আমি একটু কিছু ছবি দেখিয়ে কথা বললে হয়তো সুবিধা হবে আপনাদের জন্য। আমরা তো বলেছি যে প্যারালেল সিনেমা মুভমেন্ট, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে গিয়ে পিসিএম। পিসিএম এর একটা মূল মন্ত্র আছে, যেটা সুস্মিতা আগেই বলেছিলেন, যেটা হচ্ছে যে নিজেদের গল্প নিজেদের বলতে হয়। কারণ আমার যে গল্প, আমার গল্পটা যদি অন্য কেউ বলে দেয়, সেটা হয় অতিরঞ্জিত কিছু বলবে, তাহলে অভিব্যক্তিহীন কিছু বলবে। এইটা হচ্ছে পিসিএম এর মূল কথা। আর পিসিএম স্বপ্ন দেখে চলচ্চিত্রে গণমানুষের সক্রিয় অংশীদারিত্বের নিশ্চিত করা। অর্থাৎ যারা হচ্ছে গণমানুষ, তারা শুধু ক্যামেরার সামনে গল্পের উপজীব্য হয়ে থাকবেন না, তারা ক্যামেরার পিছনে থাকবেন। অর্থাৎ পুরো চলচ্চিত্র যে প্রক্রিয়াটা আছে, সেই প্রক্রিয়ার ভিতরে গণমানুষের অংশগ্রহণ থাকবে। আর আমাদের মিশন বা উদ্দেশ্য হচ্ছে গিয়ে লক্ষ্য, আদর্শ, উদ্দেশ্য হলো হচ্ছে গিয়ে গণসিনেমার প্রচার এবং প্রসার। এই তো গেল আমাদের মূল কথা। এবার পিসিএম এর তিনটি ফোকাস আছে, তিনটি ফোকাস পয়েন্ট নিয়ে সে কাজ করে। আমরা একটু ছবি দেখি, তাহলে সুবিধা হবে হয়তো। পিসিএম এর মূল কাজ তিনটি। একটি হচ্ছে ফিল্ম ট্রেনিং, ফিল্ম মেকিং এবং ফিল্ম স্ক্রিনিং। কেন তিনটি কাজ সে মূল কাজ মনে করছে? কারণ চলচ্চিত্র শুধু বানানো নয়, বা দেখাও নয়, বা নির্মাণ করাও নয়। ভালো সিনেমা দেখলে ভালো সিনেমা তৈরি করতে পারবো, আর ভালো সিনেমা তৈরি করতে গেলে একটা ভালো ট্রেনিং লাগবে। এই তিনটা বিষয় নিয়ে পিসিএম একযোগে কাজ করছে। পিসিএম এর মূল কার্যক্রমগুলো যদি আমরা একটু দেখি, মূল কার্যক্রম, পিসিএম মূল কার্যক্রম হচ্ছে গিয়ে, প্রথম হচ্ছে গিয়ে গণসিনেমা আন্দোলন, তারপরে চলচ্চিত্র সাক্ষরতা যাত্রা, তারপর হচ্ছে গিয়ে ফিল্ম নির্মাণ এবং ট্রেনিং। এই চারটি হচ্ছে পিসিএম এর মূল কার্যক্রম। এবার আমরা প্রথম দিকে যাই যে ফিল্ম লিটারেসি ট্যুর, অর্থাৎ চলচ্চিত্র সাক্ষরতা যাত্রা। এটা কি জিনিস? এটা হচ্ছে গিয়ে আমরা যারা ভালো সিনেমা দেখতে পছন্দ করি, তারা কিন্তু ভালো সিনেমার কদর করি এবং ভালো সিনেমার তৈরি করার তাগিদ অনুভব করি। তাই আমরা স্কুল পর্যায়ে কিন্তু এই কার্যক্রমটা শুরু করেছি। ইতিমধ্যে 29টি স্কুল এবং 4টি কলেজে প্রায় 1600 শিক্ষার্থীদের মধ্যে 50টি ফিল্ম দেখানো হয়েছে। শুধু দেখানো নয়, প্রতিটা ফিল্ম দেখানো, সেই বিষয়ে কথা বলা এবং সেই বিষয়ে তাদেরকে লিখতে উদ্বুদ্ধ করা। অর্থাৎ একটা চলচ্চিত্র নিয়ে সে অনেকটা সময় চিন্তা করে। এই কার্যক্রম আমরা 2014 সাল থেকেই করে আসছি। করোনাকালীন সময় একটু কিছুটা বন্ধ আছে, কিন্তু এটা আমাদের প্রতিদিনকার কাজ। অর্থাৎ গণমানুষকে আগে ভালো সিনেমা দেখাতে হবে, তারপরে আমরা দেখা যাচ্ছে গিয়ে ধরেন গ্রামে। ও আচ্ছা, এখানে যে ছবিটা দেখছেন, রূপা আগেই বলেছিলেন যে পিসিএম এর একটি ছোট্ট সিনেমা হল আছে 25 সিটে, তার নাম চারুলতা কক্ষ। সেখানে আমরা প্রতি সপ্তাহে সিনেমা দেখাই এবং সেই বিষয় নিয়ে কথা বলি, আলোচনা করি, বিচার বিশ্লেষণ করি। এবং এখন সেটি মানে এই কার্যক্রমটি প্রতি মাসে শেষ শুক্রবার চলে গেছে। তারপরে ছবিটিতে যাই, আমরা বিভিন্ন গ্রামে চলচ্চিত্র দেখাই। অর্থাৎ ম্যাস পিপল যদি চলচ্চিত্র দেখে, তারা যেন বোঝে যে সিনেমার আসলে তার যে শক্তি, সেটা যেন তারা অনুধাবন করতে পারে। কারণ টেলিভিশনে, মোবাইলে হামেশা কিন্তু তারা সিনেমা দেখছে, কিন্তু এই যে উঠোনে বসে একটা ভালো ফিল্ম দেখানো, এবং আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আমরা কিন্তু সেই সব উঠোনে, এইখানে এই উঠোনটায় আমরা কিন্তু চ্যাপলিন দেখেছি। চ্যাপলিন আপনারা জানেন যে সার্বজনীন, আমরা সকলে মনে করি যে শিক্ষিত মানুষরা ভালো সিনেমা দেখবে, আর যারা খেটে খাওয়া মানুষ তারা বেঁধে মেজে সিনেমা দেখবে। এই যে আমাদের একটা মাইন্ডসেট আপ, এইটা কিন্তু আমরা ভাঙতে চেষ্টা করেছি। তারপরে যদি আমরা ছবিতে যাই, এই গেল সিনেমা দেখানো। তারপরে আসে সিনেমা ট্রেনিং। পিসিএম তার যাত্রা থেকে শুরু করে হয়েছে যে, আমরা আগেও বলেছি যে এই যে আমরা যখন একটা চলচ্চিত্র কোর্স করতে আগ্রহী হতাম, আমাদেরকে সে ঢাকা যেতে হতো। ঢাকায় না পেলে পার্শ্ববর্তী দেশ ভারতে যেতে হতো। যার টাকা পয়সা আছে সে আরব প্রদেশে যেত। কিন্তু একটা লোক একটা বেসিক কোর্সের জন্য তাকে এত দূর যেতে হবে কেন? পিসিএম এই দিকে লক্ষ্য রেখে কিশোর,
শিশু এবং তরুণদেরকে ফিল্ম বানানোর নানান রকমের ট্রেনিং দিয়ে আসছে। তারপরে ছবিটাতে দেখবো আমরা যারা ফিল্ম দেখলেন, ফিল্ম নিয়ে ট্রেনিং পেলেন, তারা কিন্তু ফিল্ম তৈরি করছেন। এই নবীনরা কিন্তু চলচ্চিত্র তারা নির্মাণ করছেন এবং পিসিএফ তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করে তাদের যে ফিল্মের যে আইডিয়াটা আছে সেটা যেন তারা পূর্ণাঙ্গ ফিল্মে রূপান্তর করতে পারে। এবং ফিল্ম ক্রু তৈরি করা। এখানে আপনারা দেখছেন একটা পোস্টার সোনালী। পিসিএফ এর অনেকগুলো কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে গিয়ে ইয়াং ফিল্ম মেকার্স, একটা হচ্ছে গিয়ে জেনারেল ফিল্ম মেকার্স, একটা হচ্ছে ওমেন ফিল্ম মেকার্স। আমরা চাই যে প্রতিটা এবং ফিল্ম ফর কিডস। আমরা কিন্তু শিশুদেরকে নিয়ে এই পর্যন্ত প্রায় 5টি চলচ্চিত্র তৈরি করে কর্মশালা তৈরি করে আয়োজন করেছি। এই সোনালীটা হচ্ছে গিয়ে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নারীরা তাদের চলচ্চিত্র নিয়ে কথাবার্তা বলবেন, চিন্তা ভাবনা শেয়ার করবেন। নিগারাপা, আমি কি একটু সোনালী নিয়ে কথা বলতে পারি? প্লিজ। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনারা যারা আমাদের সাথে আছেন, এই যে করোনাকালীন সময়ে যখন প্রথম দিকে আমরা কিন্তু অনেকেই খুব অস্থির অসুস্থ হয়ে গেছি, এবং তখন আমি নিগারাপার সাথে কথা বলছিলাম যে নিগারাপা, আমরা এই মুহূর্তে আসলে কি করতে পারি, বিশেষ করে আমাদের যারা বোনেরা আছেন, মায়েরা আছেন, কাকিরা আছেন, তাদের জন্য। তো নিগারাপা ভাবলেন যে ঠিক আছে, দেখি দাঁড়াও, তাহলে যদি আমরা নারীদের জন্য এরকম একটা কোনো প্ল্যাটফর্ম করতে পারি, তারা বাড়িতে যে কাজগুলো করছে বা গাছ লাগাচ্ছে বা কেউ সেলাইয়ের কাজ করছেন বা কেউ অনেক রকম শিল্প মাধ্যমের কাজও করছেন, তারা যদি সেই ছবিগুলো তুলেও পাঠায় আমাদেরকে, আমরা কিন্তু পোস্ট দিতে পারি। তখন কি হলো যে একটা পোস্ট যখন যাবে তখন অনেকে কিন্তু সেখানে কমেন্ট করবে, এবং খুব পজিটিভ কমেন্ট যখন হয় তখন কিন্তু আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে, আনন্দ লাগে, এবং আমরা কিন্তু কর্মস্পৃহা পাই। তো সেই প্রেক্ষাপটে কিন্তু আমাদের এই সোনালীটা করা হয়েছে। আমাদের যে 4টি সংগঠন, যে আমাদের নারী কর্মী যারা আছে তারা এখানে যুক্ত হয়েছেন, এবং আমাদের যারা মায়েরা আছেন, যারা আমাদের কাকিরা আছেন, তারাও যুক্ত হয়েছে, এবং আপনারাও যারা আছেন, বিশেষ করে আমি বলবো আপনাদের সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, তারপর যাও। থ্যাংক ইউ। এরপরের ছবিটা আমরা দেখি। এই যে একটা ছবি দেখা যাচ্ছে যে একটি প্রত্নতাত্ত্বিক স্থান। আপনারা সবাই জানেন চুকনগরের কাছে একটি ভরত ভায়না বলে একটি প্রত্নতাত্ত্বিক স্থান আছে। এইটা যাওয়ার আগে, অর্থাৎ গণসিনেমা আন্দোলন এই গ্রামটা শুরু করবার আগে আমি, লিখন ভাই, নবী, লুবা, আমরা কিন্তু অনেকগুলো গ্রাম ঘুরেছিলাম। যেমন আমাদের নদীর ওপারে নন্দনপুর, তারপর হচ্ছে পথের বাজার, ফুলবাড়ি, ফুলতলা, অনেকগুলো গ্রামে যে দেখছি একটা গ্রাম বিষয়ে কিভাবে আমরা কাজগুলো করতে পারি। কিন্তু অনেক শহরের কাছাকাছি গ্রাম হওয়াতে আমাদের এত বেশি বাধার সম্মুখীন হতে হলো যে আমরা কোনো কাজই শুরু করতে পারলাম না। চেষ্টা করলাম, তারপর সে চুকনগরে আমরা খোঁজ পেলাম একটি গ্রামে, সেটার নাম কাশিমপুর গ্রাম। সেখানটায় আমরা কাজ শুরু করলাম, গণসিনেমার কাজ। 2014 সালের থেকে এই গ্রামে আমরা কাজ করছি। প্রথমত আমরা প্রথম থেকে ছবি দেখাতাম, পরবর্তী ছবিগুলোতে যাই, আর্কাইভ যিনি আছেন, ছবি দেখাতাম। আমরা ওখানে নবান্ন উৎসব করেছি, তারপরে সাংস্কৃতিক প্রোগ্রামগুলো করেছি, চলচ্চিত্র বিষয়ে কর্মশালা করেছি। এবং অদ্ভুতভাবে আমরা যখন শহরে কোনো চলচ্চিত্র কর্মশালা করাই, তাদের একটা ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন থাকে, আমরা খুব সহজে কমিউনিকেট করতে পারি। কিন্তু এই গ্রামের ছেলে মেয়ে, এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যখন আমরা প্রথম সেখানে চলচ্চিত্র দেখানো শুরু করলাম, সেখানে কোনো বিদ্যুৎ ছিল না। প্রায় হচ্ছে গিয়ে আধা মাইল দূরে একটা হচ্ছে গিয়ে মন্দির, সেখান থেকে আমরা তার দিয়ে নিয়ে এসে উঠোনে সিনেমা দেখিয়েছি। কিন্তু সেই গ্রামের ছেলে মেয়েরা এখন কিন্তু সিনেমা বানাচ্ছে। হ্যাঁ, আমরা পরবর্তী ছবিগুলোতে যাই। অর্থাৎ শুধু একটি গ্রামে আমরা চলচ্চিত্র না, ওই গ্রামটার সঙ্গে আমরা দীর্ঘ 6 বছর আসলে একসঙ্গে কাটিয়েছি। কাটানোর ফলে চলচ্চিত্র বিষয়ে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পেরেছি। সেখানে একটা গ্রুপ যারা এখন চলচ্চিত্র নির্মাণ করছেন, এটা আমাদের একটা সাফল্যতা বলবো কিনা জানি না, কারণ এই সাফল্যতার পেছনে আপনারা সকলে আপনাদের অবদান আছে। কিন্তু এটা আমাদের একটা বড় আনন্দের জায়গা, মানে এই যে কাজ করে যাচ্ছি, যে মনের আনন্দ, যেটা যে আমি আসলে কি জন্য করছি, এই আনন্দটা অবশ্যই আমরা খুঁজে পাই যখন আমরা এই গণসিনেমার কাজটা করি। এখন যারা হচ্ছে কি এই যে এই দলটা দেখছেন, এই দলটিকে আমরা 2014 সাল থেকে তাদেরকে গ্রুমিং করে করে আজকে তারা শেখরের গল্প নামে একটি চলচ্চিত্র শুটিং শেষও করে ফেলেছে, এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আমরা যদি আশা করছি যে করোনা ক্রান্তি যদি না থাকতো, তাহলে আমরা তো নভেম্বর বা ডিসেম্বর মাসে এই ছবিটা দেখাতে পারতাম। এখন হয়তো আর একটু দেরি হবে চলচ্চিত্রটা দেখানো,
কিন্তু এইটা একটা বড় আমাদের হচ্ছে গিয়ে অর্জন ছিল এই কারণে, কারণ এইখানে গ্রামে কাজ করতে করতে কিন্তু আমাদের গণসিনেমার যে কনসেপ্টটা এবং যে কনসেপ্টটা হচ্ছে গিয়ে এই বইটা আপনারা দেখছেন যে আমরা কিন্তু এই কনসেপ্টটা প্রকাশ করেছি এবং এটি একটি গবেষণাপত্র হিসেবে প্রকাশিত হয়েছে। অর্থাৎ আমাদের মাঠ পর্যায়ে যে কাজের যে অভিজ্ঞতা সেটাই কিন্তু আমাদের মূল ভিত্তি দিয়েছে বাংলাদেশে যেসব চলচ্চিত্র ঘরানা আছে তার থেকে তার পাশাপাশি এই যে গণসিনেমা যে কনসেপ্টটা এটি নতুন ধরনের সিনেমা ধারা নিয়ে আত্মপ্রকাশ করবে বলে আমরা মনে করি। আচ্ছা, আর কিছু ছবি আছে। আচ্ছা, এখানে দেখছেন যে আমরা যারা পিসিএম এর যারা ওয়েল উইশার তাদের কিছু ছবি আমরা কোলাজ করে তাদের সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এবার একটু যাই। নিগারাপা অনেকক্ষণ তো কথা বললেন গণসিনেমার বিষয়ে, আমার একটা বারবার করে একটা গান মাথায় আসছে, একটু গান শোনাই আপনাদেরকে। হ্যাঁ, তাহলে হয়তো অনেকক্ষণ ধরে ছবি দেখলেন, কথা শুনলেন, কিছুটা হয়তো একটু বিশ্রাম হবে, আনন্দ লাগবে। কে বলে তোর দরিদ্র ঘর, হৃদয়ে তোর রতন রাশি, তোমার ছেঁড়া কথা কে বলে তোর দরিদ্র ঘর, হৃদয়ে তোর রতন রাশি, আমি জানি গো তার মূল্য, জানি জানি গো তার মূল্য, জানি করে রাধু কার বোনামা, করে রাধু কার বোনামা, যে তোমায় ছাড়ে ছাড়ু আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ু। এই যে আপনারা দেখছিলেন অনেক এখানে ফুটেজ আছে, কিছু ভিডিও ক্লিপস দেখেছেন, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা। তো সারা পৃথিবী জুড়েই আমাদের মা আছেন, সেটা আমাদের দেশ মাতৃকার মা, এবং আমরা কিন্তু একটা ব্রত নিই সবসময়ের জন্য। আমার মনে হয় পিসিএম সেই ব্রতটাকে এমন ভাবে নিয়েছে যার পরিপূর্ণতা আমরা দেখতে পাই এই সকল কাজের মধ্য থেকে, এবং আমি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করি পিসিএম এর সাথে যুক্ত হতে পেরেছি বলে। কারণ আমার ভীষণ ভীষণ ইচ্ছা ছিল ছোটবেলা থেকে কি করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। পিসিএম সেখানে যেতে পেরেছে বলেই আজ কিন্তু আমরা বলতে পারি চলচ্চিত্র এবং সঙ্গীতে গণমানুষের অংশগ্রহণ, এই কথাটি দৃঢ়ভাবে বলতে পারি। আর এখানে যারা আছেন, আমি হয়তো আবার কথা বলার সুযোগ থাকলে, আমাকে তো এখন বেশি কেউ কথা বলতে দিতে চায় না কারণ অনেক বেশি কথা বলি, তা কথা বলার সুযোগ থাকলে আমি কথা বলবো কিছু কথা যারা নবীন আছেন তাদের জন্য। নিগারাপা, যাবো আপনার কাছে। সুস্মিত, তোমার প্রশ্ন আছে মনে হয় কোনো? হ্যাঁ, আমি গণসিনেমা সম্পর্কে যখন আসছে আমি একটুখানি যদি ছোট করে নিগারাপু বলতেন যে শেকড়ের গল্প সম্পর্কে, তারপরে আমরা অন্য ইসে চলে যেতাম, শেকড়ের গল্পটা আর শুটিংটা সম্পর্কে বা এই সম্পর্কে। আচ্ছা, ধন্যবাদ। এই যে আপনার হয়তো অনেকেই প্রশ্ন করতে পারছেন সিনেমা এই গণসিনেমাটা আবার কি জিনিস, এটা কি নতুন কিছু ধরনের কিছু? আমি বলবো যে গণসিনেমা একটি ধারণা বা কনসেপ্ট, একটি জনপদের মানুষ তাদের জীবনের গল্প নিয়ে তারা নিজেরা সিনেমাটা তৈরি করবেন, তারা অভিনয় করবেন, তারা ক্যামেরা চালাবেন, তারা প্রযোজনা করবেন, তারা দর্শক, এই যে একটা বিশাল চক্র, এই যে সিনেমার যে চক্রটি তারা পূর্ণ করবেন, এইটার নামই এসে গণসিনেমা। অর্থাৎ এইটা যত না সিনেমা তৈরি করা, তার তো এর থেকে অনেক বেশি দর্শনগতভাবে ধারণ করা, যে আমার গল্প আমি বলবো এবং আমি আমার দর্শককে দেখাবো। এর মাঝখানে তথাকথিত প্রযোজকের দরকার নেই, তথাকথিত মার্কেটিং যারা মোগল তাদের দরকার নেই। অর্থাৎ আমার সিনেমার জন্য আমার ঢাকা, খুলনা, যশোর
আমার অন্য কোনো জায়গায় দরকার নেই। এখন যে ডিজিটাল যে মাধ্যমগুলো আছে সেগুলো ব্যবহার করে আমি আমার গল্পটা বলবো। এইটা বিষয় ছিল গণ সিনেমা। এবং এই গণ সিনেমার আওতায় যে চলচ্চিত্র তৈরি হচ্ছে সেটির নাম হচ্ছে গিয়ে শিকড়ের গল্প। শিকড়ের গল্প। এই গল্পটি কিন্তু ওই কাশীপুর গ্রামবাসীদেরই গল্প। ওরা নিজেরাই প্রায় 1 থেকে 1.5 বছর ধরে স্ক্রিপ্টটা তৈরি করেছে যে কোন গল্পগুলোকে রাখবে, কোন ঘটনাগুলোকে রাখবে। এবং সাধারণত আমরা দেখি যে কোনো গ্রামে গেলে আমরা একটা ডকুমেন্টারি তৈরি করি, কিন্তু না, ওরা বলছে ফিকশন তৈরি করবো, অর্থাৎ কাহিনী চিত্র। সেখানে নাটকীয়তা থাকবে, অভিনয় থাকবে, সঙ্গীত থাকবে, অর্থাৎ অন্যান্য যে শিল্প মাধ্যমগুলো আছে সেগুলো সবকিছুই থাকবে চলচ্চিত্রের মাধ্যমে। এবং যখন স্ক্রিপ্ট তৈরি হলো, স্ক্রিপ্ট তৈরি হওয়ার পরে অডিশন হলো যে কে কোন চরিত্রে অভিনয় করবে। এবং আমরা অবাক হয়ে গিয়েছিলাম যে যখন ক্যামেরা অডিশন হচ্ছিল, একটা স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে কাজ করতে দিয়েছে এবং বারান্দায় নানান বয়সী নারী পুরুষ ছেলে ছোটরা সব বসে আছে এবং দূর থেকে দেখতে মনে হবে যে ওরা কোথাও ভোট দিতে আসছে। তা কিন্তু না, তারা কিন্তু আসলে ওই সিনেমার অডিশন দিতে আসছে। সেই অডিশনের মাধ্যমে এমনও ক্যারেক্টার আছে, একটা 4 বছরের ক্যারেক্টার আছে, মূল যে 3টি ক্যারেক্টার তারা 8 বছরের ক্যারেক্টার, এই মাঝখানে তো আরো আছে। এই সব মিলিয়ে হচ্ছে গিয়ে তারা অডিশন হলো। কিন্তু অডিশন হওয়ার পরে আসলে চলচ্চিত্র বানাতে অর্থের প্রয়োজন। এইটা হচ্ছে গণ অর্থায়ন। আমরা তো ওই গ্রামে সবাই চাঁদা তুললো, 10 টাকা 5 টাকা, পুজোর সময় চাঁদা তুললো, কিন্তু তাতে দেখা গেল সাকুল্যে আমরা আমাদের 3,000 টাকা জোগাড় হয়েছে। এই টাকা দিয়ে ফিল্ম বানানো যাবে না। তারপরে আমরা করলাম যে আমাদের কনসেপ্ট ছিল যে আচ্ছা ঠিক আছে, কেউ যদি চাল ডাল মাছ তরি তরকারি দিতে চায় সেটাও তো আমরা নিতে পারি, কারণ আমাদের শুটিং সময় খেতে হবে। কেউ যদি থাকতে চায় সেটাও তো তার ডোনেশন। অর্থাৎ পুরো গ্রামটাই কিন্তু এই কর্মযজ্ঞের ঝাঁপিয়ে পড়লেন আসলে। এবং আপনারা অবাক হয়ে যাবেন যে ছবিটা এখনো তৈরি হয়নি। ফারজানা ভাই বলছে ছবিটা দেখার উপায় কি, ছবিটা এখনো তৈরি হয়নি। আমরা এই আলোচনা শেষে হয়তো আমরা ছবিটির একটি ট্রেইলার আপনাদেরকে দেখাতে পারবো। আমি যেটা বলছিলাম, অর্থাৎ আমরা প্রায় 28 কেজি চাল, 5 কেজি ডাল, 3 কেজি তেল এরকম, এবং বিশাল একটা হচ্ছে গিয়ে কি বলা যায় নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা পেয়েছিলাম। অর্থাৎ তারাও কিন্তু এইখানকার প্রডিউসার আসলে। আমরা মনে করছি এই চলচ্চিত্রটা তাদের, এবং চলচ্চিত্র শেষ হওয়ার পরে কিন্তু আমরা আসলে টিকিটের মাধ্যমেই সেই চলচ্চিত্র দেখাবো, তাতে যাতে আমরা ওই লগ্নিকারী অর্থটা ফিরে আসে এবং ওই টাকা দিয়ে তারা যেন আমার পরবর্তী ছবিটা তৈরি করতে পারেন। অর্থাৎ এখন ছবিটি এডিটিং পর্যায়ে আছে। আমরা আগেই বলেছি যে ছবিটি হয়তো আমরা সামনের বছরে দেখাতে পারবো। ধন্যবাদ। সুস্মিতা, আমি একটু এই গণসিনেমা বিষয়ে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের সাথে যারা কাজ করছে ভরত ভায়নাতে, আমাদের সাথে এখানে আজকে যুক্ত আছে দীপ্তি আছে, পবিত্র আছে, মিলন আছে, তো মানে তাপস আছে। হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে ধরো এই যে তৃণমূল পর্যায়ে যারা আছে, তোমাদের বয়সী কর্মী যারা, তাদের মধ্যেও যে এই সুপ্ত প্রতিভাগুলো ছিল, আমরা এই কাজটা যদি না করতে যেতাম তাহলে কিন্তু বুঝতেই পারতাম। এবং সেটা কি আসলে আমরা যে গ্রামে কাজ করছি, আমি দিগারাপা যদি একটু অনুমতি দেয় আমি একটু বলবো। মানে আমরা যে গ্রামে কাজ করছি, আমরা জানি যে আমরা ঋষিপাড়ায় কাজ করছি। তো ঋষিপাড়াতে সকলেই মানে এমন একটা বিষয় হয় যে অচ্ছুত, ওদের সাথে মিশো না। এবং যারা একটু উঁচু বর্ণের ব্রাহ্মণ যারা আছে তারা তাদের সাথে মেশা তো দূরের কথা, মানে পাশেও থাকে না। তো সেই জায়গা থেকে আমার ভীষণ ভীষণ মনে পড়ে, এখানে আজকে পল্লব আছে, সুমাইয়া আছে, সুমন ভাই আছে, যে যখন আমরা প্রথম ওই গ্রামে কাজ করতে যেতাম সুস্মিত, আমার খুব খুব মনে পড়ে যে নিগারাপা একটা ক্যামেরা ধরে আছেন এবং যখন গ্রামে পূজা হচ্ছিল আমরা বলেছিলাম যে আমরা একটুখানি ছবি নেব, কিন্তু ওই মন্দিরে যারা একটু নিচু সম্প্রদায় তাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হতো না। তো আমাদের পরিচিত হয়ে গেছিল, তখন এক বৌদিকে আমরা বললাম যে আপনি একটু চলেন আমাদের সাথে। বৌদি কিন্তু খুব সাহস নিয়ে গেলেন, কিন্তু তাকে ভেতরে যেতে দেওয়া হবে না। তো আমি আর নিগারাপা যখন আমাদের পরিচয়টা দিলাম, ওখানে যারা ছিলেন তারা কেউ কিছু বললেন না। সে ভদ্রমহিলা পূজা দিতে যাচ্ছিলেন, ওনার হাতটা কাঁপছিল, এবং সেই সময় আমাদের সাথে তাপস দাঁড়িয়েছিল, আরো অনেকে ছিল, পবিত্র ছিল। পল্লব জানে যে মানে তার পাশে পল্লব তাপসকে বসতেও দেওয়া হয়নি, অথচ পল্লব তাপস একই বয়সী। এই যে একটা ভেদাভেদ, আমরা কিন্তু
সবকিছু পার করে এসেছি। এবং সুস্মিত এবং আপনারা যারা আরো আছেন সাথে, আমি বলবো যে যখন মানে সবচেয়ে আমাদের ভালো লাগার জায়গা, আমাদের অর্জন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে অনন্যা আছে, দুর্জয় আছে, যে আমরা এই শুটিং এর সময় যখন 7টা দিন ওই গ্রামে ছিলাম, মানুষজন এমনও বলেছে তোমাদের বাড়িতে কি ওরা খেলো, তার মানে এখনো মানুষ কতটা কুসংস্কারে আচ্ছন্ন আছে সেটা বোঝার একটা বিষয়। কিন্তু নিগারাপ, আমি একটু সময় নিচ্ছি। হ্যাঁ, যে সেই জায়গা থেকে উত্তরণের একটা পথ কিন্তু আছে। এবং এখন যেটা হয়েছে যে ওই গ্রামের ছেলেমেয়েদেরকে সবাই কিন্তু একটা সম্মানের চোখে দেখে, আচ্ছা তোমরা সিনেমা তৈরি করছো, আচ্ছা তোমরা ওদের সাথে কাজ করছো, যে শহর আর গ্রামে যে একটা মেয়ের বন্ধন, তো এটা কিন্তু আমাদের আসলে আমরা বুঝতে পারিনি যে এরকম একটা জায়গায় আমরা আসতে পারবো, সেটা কাজ করতে করতে হয়েছে। এরকম এখনো কিন্তু শোনা যায় সুস্মিত, অনেক জায়গাতেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। তো আমার মনে হয় যে ধরো এই যে আমরা গণসিনেমার কাজ করতে যে বা আমরা গ্রাম বিকাশ কার্যক্রম করতে যে কিন্তু আমাদের একটা খুব দৃঢ় এবং মেলবন্ধন হলো কিন্তু। এবং আমি আজকে দুপুরবেলাতে খুব মনে করছিলাম যে কবে গ্রামে যাব। হ্যাঁ, যে করোনাকালীন সময় তো যেতে পারছি না, তো নিগারাপাকে বলছিলাম যে আচ্ছা চলো আমরা একবার যাই আমাদের গ্রামে। এবং যেটা হয় যে এই যে যে প্রত্যেকটা ধর তোমরাও জানো যে সপ্তাহে একদিন করে করে আমাদের গ্রাম থেকে ফোন দেয় এবং সবাই জানে যে আমাদের একটা গ্রাম আছে। হ্যাঁ, এইটা আমার কাছে মনে হয় কি যে একটা বড় প্রাপ্তি কিন্তু সুস্মিত, যে সবসময় এই চার দেওয়ালের মধ্যে থাকছে, শহরের সবকিছু রিক্সার আওয়াজ, কিন্তু মনে হয় যে যে আমাদের সাথে কাজ করেছে, যে যখন নেমে দাঁড়াবো, যে ছেলেটা ভ্যান চালক সে এসে দাঁড়িয়ে থাকবে আপারা এসে গেছে, যে এই যে একটা স্বস্তি। তো আমার এই কথাগুলো মনে হচ্ছিল একটু শেয়ার করা দরকার। আচ্ছা, মানে এটা ভাবার কোনো কারণ নেই যে আসলে আমরা গ্রামে বিনোদন করতে যাই বা ধরেন হচ্ছে কি অবসর কাটাতে যাই, মোটেই না। আমরা আসলে প্রতি মাসে এক থেকে একাধিকবার সেখানে যাই। মোটে আমরা তাদের সাথে কথা বলি, চলচ্চিত্র নিয়ে কথা হয়, অন্য বিষয় নিয়ে কথা হয়। অর্থাৎ এই যে আমরা চেয়েছি যে ওরা যাতে আমরা বিশ্বাস করে যে আমরা আসলে কি করি। কারণ সম্ভবত গ্রামের মানুষদের একটা ধারণাই আছে যে শহরে যারা থাকে তারা খুব চালাক হয়, তারা গ্রামের মানুষদের ছবি দেখায় দেখায় অনেক এনজিওদের মতো টাকা নেয়। এই যে বিশ্বাস স্থাপন করতে আমাদের 4টা বছর সময় লেগেছে, যে আসলে আমরা সিনেমা করতে চেয়েছি, আপনারা আমাদের বাড়িতে এসে দেখেন যে আমরা আসলে এগুলো কিছুই না। অর্থাৎ একটা মানুষের বিশ্বাস অর্জন করতে যে সময়টা লাগে, আমরা সেই সময়টা তাদেরকে দিয়েছি এবং তারা আমাদেরকে অ্যাকসেপ্ট করেছেন। আমরা এখন হচ্ছে গিয়ে সেই গণসিনেমার আওতায় যে শেকড়ের গল্প যে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে সেখান থেকে একটি ছোট্ট প্রোমো আপনাদেরকে দেখাবো। গতবার বোধহয় শব্দ শুনতে পারেননি অনেকে, আর্কাইভে যারা আছেন তাদেরকে আমি বলবো সবিনয়ে যে শব্দটা যারা শুনতে পারেন এরকম ব্যবস্থা করার জন্য। আমরা এখন দেখবো।
হুম। ধন্যবাদ। সত্যি শেকড়ের গল্প একটা অন্যরকম অভিজ্ঞতা, যারা এই এই যে প্রক্রিয়ার সাথে ছিলেন তাদের জন্য। আশা করছি খুব শীঘ্রই আমরা করোনাকালীন সময়টা চলে গেলে আমরা এই ফিল্মটা আহ, শেষ করতে পারবো, সবকিছু মিলিয়ে দেখাতে পারবো আপনাদের। আহ আমি এই পর্যায়ে আমি লুবা আপুর কাছে আবার একটু ফিরে আসতে চাচ্ছি, যে আমি আমার নিজের কথাটা এখন একটু বলছি। আমি 2016 সালে এই দুই সংগঠনের সাথে প্রথম আসা, এবং যখন আমি প্রথম এসেছি আমি গুলিয়ে ফেলতাম এক একদিন এক এক রকমের মানুষ আসে, কোন সংগঠনের কি কাজ এবং এত কাজ কি করে করা সম্ভব, আর প্রত্যেক দিনই কাজ, এবং এবং হচ্ছে আমার ওই কাজটা করতে ভালো লাগতো। এবং যখন প্রথম প্রথম পৃথিবী আসছি আমার আমার না কিছু কিছু শব্দ আমার খুব মানে খুব বড় লাগতো, যেমন হচ্ছে যে প্রোগ্রাম হেড, বা হচ্ছে রিসার্চ অফিসার, বা লিয়াজিও অফিসার। এই শব্দগুলো কি আমি না অনেক বেশি ভয় পেতাম, কি বড় বড় শব্দ, কি কি কাজ। কিন্তু পিসিএম কি করলো, আমরা যারা নবীনদের আমাদেরকে প্ল্যাটফর্মটা ছেড়ে দিল, আমাদেরকে নিজেদের মতামতটা উপস্থাপনের সুযোগ দিল। আমরা যখন মতামত দিলাম তখন হচ্ছে আমরা আইডিয়া কমিটির মেম্বার, আমরা যখন অন্যের সাথে যোগাযোগটা করলাম তখন আমরা হচ্ছে লিয়াজি অফিসার, যখন আমরা আমাদের চলচ্চিত্র সম্পর্কে আমরা মাঠ পর্যায়ে কাজ করলাম, আমরা থিওরি নিয়ে কাজ করলাম, তখন আমরা রিসার্চ। সুতরাং যে সব ধরনের কাজের অভিজ্ঞতা আসলে আমার পিসিএম থেকে হয়েছে। কি করে প্রেস্টিজ লিখতে হবে, কি করে একটা অনুষ্ঠান সঞ্চালনা করতে হবে, কিভাবে চলচ্চিত্র বিষয়ের কোন কোন বিষয়গুলো হাইলাইট করতে হবে, সমস্ত বিষয় কিন্তু আমরা পিসিএম থেকে শিখেছি একটাই কারণে, পিসিএম ওপেন প্ল্যাটফর্ম হিসেবে নবীনদের ছেড়ে দিয়েছে। তো কেন নবীনদের উপর এত বেশি ভরসা? এবং এখন যখন দেখি যে ক্লাস 5 এর ক্লাস 6 এর বাচ্চাদের বলা হয় যে তোমরা ফিল্ম বানাও, তোমরা ফিল্ম বানাও, আমি হতবাক হয়ে যাই। প্রথম প্রথম হতবাক, ওরা কি পারবে আসলে? কিন্তু যখন ওরা ওদের গল্পটা বলে, সত্যি সেটা ফিল্মের গল্প হয়ে যায়, সেটা এক একটা ফিল্ম হয়ে যায়, হোক না ছোট, তাও ওদের মতো ওইটাই ওদের জীবনের সেরা অভিজ্ঞতা দিয়ে ওরা ওইটা বানাচ্ছে। এই জন্য পিসিএম কে আমি আমার মানে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই যে আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য। আমার প্রশ্নটা এবার লুহাপুর কাছে এইটা যে কেন নবীন, কেন নবীনদেরকেই বারবার পিছিয়ে সুযোগ করে দিচ্ছে, যখন অন্যান্য সংগঠনগুলোতে শোনা যায় যে নবীনদেরকে একটা জায়গায় আসতে অনেকটা দিন সময় লেগে যায়, পরিচিত হতে। কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা এসেই কাজ শুরু করে দেই, কাজের মধ্যে দিয়ে মানুষ আমাদের চেনে। আমরা করে ভুল অগাধ জলে ঝাঁপ দিয়ে জুঝে পাই কুল, আমরা করে ভুল যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে আমরা প্রস্তুত। আমরা নূতন যৌবনের দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। সুস্মিত, অনেক ধন্যবাদ। তুমি বলছিলে কেন নবীনদেরকে, রবীন্দ্রনাথ বলেছেন আমরাই নূতন যৌবনের দূত। এবং এই যে যুগে যুগে কালে কালে কিন্তু নবীনেরাই সকল বাধাকে ভেঙেছে। যদি আমি বলি, আমাদের সাথে এখানে স্বপনদা আছেন, আনোরুজ্জামান ভাই আছেন,
এই দুজন মানুষ নবীনদেরকে এমন করে উৎসাহ দিচ্ছেন সব কিছুতে যে তারা কিন্তু আরো বেশি শক্তি পাচ্ছে। তো যখন আমি নিজে সংগঠনের সাথে যুক্ত হই সেই সময়ও কিন্তু আমার সাথে আরো অনেকেই ছিল, কিন্তু আমার ভেতর থেকে কেমন একটা জানি কাজ করতো যে আমাকে কিছু একটা করতে হবে। এবং আমি দেখেছি যে বিশেষ করে নবীনদের আমি মানে আমার থেকে তোমাদের চিন্তা ভাবনাটা অনেক স্বচ্ছ, এটা আমি বলবোই। এবং এখানে অনন্যা, দুর্জয়, সুমাইয়া, প্রমা, পল্লব যারা আছে, আমাদের থেকে তোমরা অনেক অনেক বেশি কিন্তু মানে শক্তিশালী, কর্মঠ, সেটা কেমন মানসিক ভাবে, শারীরিক ভাবেও। সকল ক্ষেত্রেই আমরা যেটা করি নবীনদেরকে খুব কি বলা যায় যে হবে না, ওরা পারবে না, ওরা ছোট, এরকম একটা কিন্তু হয়েই যায়। আচ্ছা ওরা এত ছোট, ওরা কি করতে পারবে? কিন্তু আমার মনে হয়েছে তোমরা যেটা পারো সেটা আমরা পারি না। এবং আমি কিন্তু নিগারাপার সাথে কথা বলেছি যে আমাদের এই সংগঠন দুটোর মূল জায়গায় কাজ করবে নবীনেরা, এবং আমাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে। যার ফলশ্রুতিতে যদি বলি আমরা আমরা ইদানিং কালে যে ফেসবুকে অনলাইনে আমাদের কাজগুলো হচ্ছে, যখন আমাদের ক্লাস 3-4 এর ভাই বোনেরা খেলাঘরের আসরে বা চলচ্চিত্র পাঠের আসরে কথা বলে, অনেকেই বলেন আচ্ছা ওদেরকে শিখিয়ে দেন আপনারা। এই জায়গাটা যে আমরা যদি না ছেড়ে দেই তাহলে কিন্তু এই কথা বলাটা বলো, এই ভাবনাটা বলো তৈরি হতো না। এবং আমরা দেখেছি আমাদেরকে সময়ও কিন্তু আমাদেরকেও কিন্তু এরকম ভাবে করে বলা হবে না, আসলে ওদেরকে কিছু করতে পারবে না। কিন্তু আমার মনে হয় যে নবীনদেরকে উৎসাহ দিলে নবীনেরা অনেক বড় কিছু করতে পারে, এবং তার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু তোমরা। যেমন আমি যদি বলি আমার সঙ্গীত শিক্ষাগুরুর কথা, মুক্তিদি সবসময় বলতেন নবীনদের কথা, যে আহ্বানের কথা রবীন্দ্রনাথ বলেছেন। তো সেই কারণে আমরা আমাদের প্ল্যাটফর্মগুলোতে অবশ্যই নবীনদেরকে কিন্তু গুরুত্ব দেই। সুস্মিত, তোমার কাছে যাব, কারণ আমরা অনেকটা সময় পার করে ফেলেছি, তাই না নিগারাপা? আমি একটু বলে নিই যে নবীনদের বিষয়ে। চলচ্চিত্র এমন একটা শিল্প মাধ্যম যেখানে মানুষ এবং শারীরিক ক্ষমতা দরকার হয় খুব বেশি, অর্থাৎ ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করা, অনেক কিছু করা। আমি বলবো না যে প্রবীণরা বা যারা নবীন নন তারা পারবেন না, কিন্তু আমার কর্মভিজ্ঞতা দেখা গেছে যে আসলে নবীনরা যত নতুন নতুন চিন্তা ভাবনা রিসিভ করতে পারেন, যারা নবীন নন তাদের তাদের অনেক বেশি প্রশ্ন, তাদের অনেক বেশি কথা কাজের কাজের তুলনায়। তো আমি ব্যক্তিগতভাবে আসলে নবীনদের মানে ব্যক্তিগতভাবে আমি নবীনদের সাথে কাজ করতে পছন্দ করি, এই কারণে যে তাদের যে এক্সপিরিয়েন্স, তাদের যে ফ্রেশনেস, তাদের যে সবকিছু করার প্রবণতা, এবং এই যে মানে যেটা উদ্যম, সেইটা আসলে পিসিএম এর খুবই দরকার। পিসিএম একটি নতুন সংগঠন, তার অনেক ঝড়ঝাপটা সামলাতে হয়, তাকে অনেক কাজের বাধা তাকে করতে হয়। এমনকি কোনো কাজ আইডিয়াটা আসলে সেটা কিভাবে সে ইমপ্লিমেন্ট করবে, তার জন্য তাকে প্রচুর নতুন নতুন মানুষের দরকার হইতে হয়। তার জন্য আমরা আসলে প্রথম থেকেই মনে করছি যে নবীনরাই আসলে এইসব হার্ডেলস গুলো পার হতে পারবে। সুস্মিত। সত্যি। এবং আমি যখন আমার ছোটদের দেখি তখন মনে হয় যে ওরা আমার থেকে অনেক বেশি ক্রিয়েটিভ, ওদের আমি যতক্ষণ না পারছি তার থেকে আরো বেশি ওরা পারবে। এবার আমি চলে যাচ্ছি আমাদের এই যে আজকের এই যে কঠিন পৃথিবীতে যখন সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, সেই সময়ে কিন্তু আমরা আমাদের কাজটা বন্ধ করিনি। পৃথিবীর অসুখ আমাদেরকে আমাদের শারীরিক দূরত্ব বাড়িয়েছে। সুস্মিত, সাউন্ডের সমস্যা হচ্ছে, একটু আওয়াজ হচ্ছে, একটু যদি তোমার হেডফোনটা একটু ঠিক করে নাও প্লিজ। কোথায় যেন ঘষা খাচ্ছে একটুখানি। হ্যাঁ শুরু করো, সরি ইন্টারাপ্ট করলাম। ঠিক আছে, হ্যাঁ সেটা হচ্ছে যে এই যে পৃথিবীর অসুখ কিন্তু আমাদের শারীরিক দূরত্ব কিন্তু অনেকখানি বাড়িয়ে দিয়েছে, আমরা একে অপর থেকে দূরত্ব, কিন্তু আমরা কিন্তু মানসিক ভাবে এক আছি। সেখান থেকে কিন্তু আমরা ঘরে বসেই কাজ করছি। আমরা এই করোনাকালীন সময়ে কি কি অনলাইন কার্য পরিচালনা করছি নিগারাপা, যদি আপনি। ধন্যবাদ সুস্মিত। একটু বলি যে লুবা আপনি একটু শুরু করেন, তারপর আমি আসছি। আচ্ছা, সুস্মিত বলছিলেন যে অনলাইনের আমরা কি কি ভাবে কাজ করছি।
আমরা কিন্তু প্রথম দিকে একেবারেই ভাবিনি যে আমরা অনলাইনে কাজটি শুরু করব। হুম। হ্যাঁ, কারণ প্রথম ২টা মাস আমরাও কিন্তু একটা সন্দিহান ছিলাম। আমাদের একটা রুটিন ছিল। আমরা প্রতিদিন বই পড়তাম। বেশ কিছু বই আমরা এর মধ্যে পড়েছি এবং আমরা রেগুলার ফিল্ম দেখতাম, আমরা গান করতাম। ছেলেমেয়েরা আসতো বা টেলিফোনে কথা হতো। কিন্তু তারপর ভাবলাম যে এবার আমরা আমাদের মধ্যে থেকে অনেকেই আস্তে, আস্তে করে মানসিকভাবে খুব দুর্বল হতে লাগলেন। তখন আমাদের মনে হলো যে এবার কিন্তু আর আমাদেরকে বসে থাকলে হবে না এবং শুধুমাত্র আমাদের মধ্যেই না, আমরা যারা খুলনাতে কাজ করছি, বিভিন্ন সংগঠনের সাথে যারা সম্পৃক্ত আছি, তারাও কিন্তু অনেক রকম ভাবে মানসিকভাবে, অর্থনৈতিকভাবে দুর্বল হতে শুরু করলেন। তো সেই সময় আমার মনে হলো যে আমরা যদি অন্তত কাজটা আবার শুরু করি নতুন মাধ্যমে, আমার মনে হয় যে অন্তত কিছুটা মানুষ স্বস্তি পাবে এবং আবার আমাদের সাথে যুক্ত হবে। তখন কিন্তু আমরা আস্তে, আস্তে করে অনলাইনে কাজগুলো শুরু করি। তো আমাদের অনলাইনে আমরা যেটা যৌথভাবে কাজ করছি, আমরা এখন আমাদের সাপ্তাহিক একটা রবীন্দ্র বচন বৈঠক হয়। আমরা সাপ্তাহিক আসরগুলো করছি, খেলাঘরের একটা আসর থাকে, আমাদের চলচ্চিত্র পাঠের আসর থাকে এবং পিসিএম এর গণসিনেমার উপর একটি আলোচনা থাকে আমাদের। আমাদের খুলনা ইনস্টিটিউটের কাজটা চলছে। এছাড়া আমরা আমাদের গানের তরী থেকে আমরা এই মাস থেকে শুরু করেছি ১ মাস ব্যাপী আমাদের ৩ কবির গানের কর্মশালা, যেখানে বাংলাদেশের এবং দেশের বাইরে থেকেও বিভিন্ন দেশ থেকে ৫টি দেশ থেকে অনেকেই অংশগ্রহণ করেছে। প্রায় ১৫৬ জনের মতো শিক্ষার্থী। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে কাজটি আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। আসলেই কঠিন ছিল। কিন্তু এই যে আমাদের একটা সুদূর কর্ম পরিকল্পনা থাকার কারণেই কিন্তু আমাদের এটা সহজ হয়েছে এবং আমাদের টেকনিক্যাল সাপোর্টটা ছিল, সেটা পিসিএম আমাদেরকে দিয়েছে। তো এইভাবে করে, করে আমরা কাজ করছি এবং আমাদের কিন্তু আগামী মাস থেকে আবার পিসিএম এরও অনলাইন আমাদের কাজ শুরু হবে। নিগার আপা যদি বলেন। আচ্ছা, ওই লুপা তো বললেন, আমি শেষে একটু করে দিই যে এই যে ৩ কবির যে কর্মশালাটি হচ্ছে, সেখান থেকে কিন্তু আমরা ৩ কবির জীবনী এবং তাদের কর্ম নিয়ে একটি ডকুমেন্টারি ফিল্ম বানাবো এবং যারা এই কর্মশালায় অংশগ্রহণ করছেন মূলত তারাই কিন্তু এই চলচ্চিত্রটি বানাবেন। অর্থাৎ সঙ্গীত এবং চলচ্চিত্র কিন্তু হাত ধরাধরি করেই আছে। আর এ বাদে আমরা সামনের মাসে একটি ১ মাস ব্যাপী অনলাইন ক্রিয়েটিভ ফিল্ম মেকিং ওয়ার্কশপ করাবো, যেখানে দেশ বিদেশ থেকে অনেক প্রশিক্ষক আসবেন এবং নামমাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে এইটা করা যাবে এবং আমাদের লক্ষ্য হচ্ছে কি অনলাইনে অর্থাৎ দূর ও পাঠের মাধ্যমে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুইটাকে সমন্বয় করে এই একটি কর্মশালা আয়োজন করছি এবং এই কর্মশালার আউটপুট হবে প্রতিটি শিক্ষার্থী তারা একটি করে সিনেমা তৈরি করবেন মোবাইলের মাধ্যমে এবং সেই মোবাইল সিনেমা দিয়ে আমরা একটি চলচ্চিত্র উৎসব করব অনলাইন ভিত্তিতে। এই কাজগুলোই করছি। আর আপনারা জানেন যে আমাদের এক বোন আছেন অনন্যতুস ফারজানা, তিনি বলছেন যে পিসিএম এর কাজ হচ্ছে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই করা। অর্থাৎ এই যে আমরা দুজন কথা বলছি, হয়তো এর আগে কিন্তু আমরা এই বিষয়টাকে তৈরি করছি, কোথায় লাইট হবে, কোথায় সাউন্ডের কি ব্যবস্থা হবে। অর্থাৎ আমরা কিন্তু গিয়ে সকাল থেকে ঘুম থেকে উঠে আমরা কাজ শুরু করে দিই একদম মানে হচ্ছে গিয়ে ডেইলি লেবারদের মতো। অর্থাৎ এখানে আমরা নিজেরা কম্পোজ করছি, আমাদের কোনো পিয়ন নেই, আমাদের কোনো আয়া নেই, আমাদের কোনো অ্যাসিস্ট্যান্ট কেউ নেই। অর্থাৎ আমরা রান্নাও করছি, বাজার করছি, ফিল্মের কাজ করছি, সঙ্গীত অনুশীলন করছি, সব কাজই আমরা করতে হচ্ছে। কিন্তু এইটার মানে হচ্ছে যে আমরা আমাদের সময়টাকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করছি। প্লাস যারা হচ্ছে নবীন আছেন এবং নবীনরা বলেন যে ওদের সময়গুলো যে কিভাবে কেটে যাচ্ছে, হতাশ হওয়ার বা সিম্পলি ফেসবুক চ্যাট করারও তাদের সময় নেই। অর্থাৎ তারা এতটা কাজের নিমগ্ন আছে। আমাদের এই দুটি সংগঠনে একটাই হচ্ছে লক্ষ্য যে এই নবীনদের যেন আমরা আনন্দ দিতে পারি, শিল্পের মাধ্যমে তারা যেন তাদের বেঁচে থাকা বিষয়টাকে আরো গভীরভাবে চিন্তা করে এবং অবশ্যই মানুষকে তারা যেন সার্ভ করতে পারে। সুস্মিত, আমি আমরা একটু কথা বলি এই প্রসঙ্গে, ছোট করেই বলবো। সেটা হচ্ছে যে এই যে অনলাইনে তুমি বলছিলে, দেখো আমরা এই অনলাইনে কাজ শুরু হবার পর যেটা হচ্ছে যে আমরা কিন্তু সবাই বলতো যে আপনাদের যে কাজগুলো করছেন আমাদেরকে লাইভে আসেন। অনেক আগে থেকে কিন্তু বলতো আমাদের যারা বন্ধুরা বিভিন্ন জেলাতে এখন আছে। আমরা কিন্তু কখনো যাইনি, কিন্তু সময়ের প্রয়োজনে এখন আসতে হয়েছে। একটা বিষয় আমার মনে হয়, এই দেখো যে আমরা অনলাইনে কাজ করার পরে বিশেষ করে যারা তৃণমূল পর্যায়ে আছেন এবং দূরে যারা আছেন, আমাদের এমন কিছু শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছে যারা আমাদের সবচেয়ে বড় শক্তি। সুস্মিত, দেখো আমরা এত সময় ধরে কথা বলে যাচ্ছি, ১ ঘন্টা ১০ মিনিট, কত মানুষ আমাদের সাথে আছেন, তারা কিন্তু লিখিয়েই যাচ্ছেন, তারা আমাদেরকে তাদের আহ্বান জানাচ্ছেন বারবার করে করে, যে আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন। তো অনলাইন তো আসলে
এখন সময়ের প্রয়োজনে আমরা এসেছি কিন্তু, এবং একটা সুবিধা যেটা হয়েছে যে আমাদের সাথে এই যে মেল বন্ধনটা, একটা যোগাযোগ, একটা সম্পর্ক, এবং এই সম্পর্কটা কিন্তু সুদূর প্রসারী। হ্যাঁ, যেটা হয় যে আমরা ফেসবুক ফ্রেন্ড বলি, আমরা বলি না আমরা অনেক ফেসবুক ফ্রেন্ডের সাথে আমরা বেড়াতে যাচ্ছি, গল্প করছি। তো এখানে কি হয়েছে সুস্মিত, একদম কাজের সাথে যুক্ত হওয়া। এবং এই যে ধরো যে আমরা ফিল্মের যে ওয়ার্কশপটা করতে যাচ্ছি, ধরো অনেকেই আমাদের সাথে কিন্তু অলরেডি যোগাযোগ করেছেন। তো বিভিন্ন দেশে যারা আছেন তাদের সাথে আমাদের কিন্তু একটা কর্মের সাথে যোগ হলো সুস্মিত, যেটা আমরা বারবার বলি। আমরা এখন এই দুটি প্রতিষ্ঠান বড় যে কাজটি করছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, সচেতনতা, অর্থাৎ প্রত্যেকটা মানুষ তাদের মধ্যে যে সৃজনশীল ক্ষমতাটা আছে সেটার একটা প্রকাশ ঘটাক, সেটা যে কোনো একটি শিল্প মাধ্যম থেকে, সেটা সঙ্গীতও হতে পারে, সেটা চলচ্চিত্র হতে পারে। সুস্মিত, তোমার কাছে যাব। আমরা প্রায় শেষ পর্যায়ে সুস্মিত। হ্যাঁ, আমরা একদমই শেষ পর্যায়ের দিকে, কিন্তু কিছু কথা না বললেই নয়। এত এত সাফল্য আমাদের এই যে অনলাইন কার্যক্রমে, সবাই এত আশাব্যঞ্জক ফলাফল আমরা আশা করছি। প্রিয় দর্শক শ্রোতা, এর মধ্যে আমি একটি নিরাশাজনক খবর আপনাদেরকে জানাতে চাই। খবরটা এরকম যে আজকের এই পৃথিবীতে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিন্তু সম্পদ। তো শুধু যদি সেভাবেই বলতে হয়, আমাদের সম্পদ আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। কিভাবে? গত 10 দিনের মতো আগে সময়ে আমাদের যে গণসিনেমা যে পেজটা আছে, আমাদের 6 বছরের সমস্ত কাজের সাক্ষী, সেই পেজটাতে আমরা আর ঢুকতে পারছি না। ফেসবুক থেকে সেই পেজটা নিশ্চিহ্ন করা হয়েছে। কারা করেছে, কেন করেছে? আমি যদি একটুখানি পিছনের দিকে যাই, গণসিনেমা থেকে আমাদের প্রথম যে টক শোটা অনুষ্ঠিত হবে, যে টক শোতে আমি কথা বলেছিলাম, কথা বলেছিল অনন্যা, দুর্জয়, ভরত ভানা থেকে পবিত্রদা কথা বলেছিলেন, তার যখন কাট করা হলো, সেই সময় কিন্তু অনেক ভালো ভালো মন্তব্যের পাশাপাশি একটা মন্তব্য এরকম ছিল যে আমরা নিজেদের ঢাক নিজে পিটাচ্ছি। কিন্তু আমরা কিন্তু 6 বছর ধরে কাজটা করে আসছি, এবং আহ, আমাদেরকে অনেক পীড়িত করেছে মন্তব্যটা, কারণ যারা করেছেন তাদের গান কিন্তু আমাদের খেলাঘরে বন্ধুরা শেখে। এই জিনিসটা আমাদেরকে অনেক বেশি আঘাত করেছে। ভাঙতে পারিনি, আমাদেরকে ভাঙা এতখানিও সহজ না। কিন্তু আমি সুস্মিতা, আমি, হ্যাঁ ঠিক আছে, তুমি শেষ করো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি একটুখানি আমার মনের কথাটা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে ফেসবুকে যখন রিপোর্ট করা হয়, তখন বেশ কিছু কিন্তু স্তর থাকে, বেশ কিছু ধাপ থাকে যে এর এর ভিত্তিতে করতে হয়। যেমন হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট, হ্যারাসমেন্ট, ফেক অ্যাকাউন্ট। তো আমার কাছে প্রশ্ন এটা যে আমরা কি কোনো ভুল তথ্য মানুষকে দিচ্ছি, যে তথ্য রাষ্ট্র, সমাজ বা এর পরিপন্থী? বা আমাদের যে গণসিনেমার যে পেজটা থেকে এমন কি কোনো হিংসাত্মক বাণী প্রচার হচ্ছে, যে খুব কি দরকার ছিল আমাদেরকে রিপোর্ট করার? কোন ভিত্তিতে যে করা হয়েছে আমি আসলে কারণটা বুঝতে পারছি না। এই জন্য আজকে এই জনসমাগমে আমি আমার বক্তব্য রাখতে চাই যে কেন করা হয়েছে, তারা যদি নিজেদের বক্তব্যটা রাখতেন যে কি ভিত্তিতে করেছেন ফেসবুকে রিপোর্টটা, তাহলে বোধহয় ভালো হতো। নিগার আপা বলবে। আমার কিছু বলার নেই বিষয়ে আসলে। সুস্মিত, আমি তোমার কথা দিয়ে বলি, দেখো যুগে যুগে কালে কালে এরকম কিন্তু ছিল। হ্যাঁ, ঠিক আছে। তো এটা আসলে খুব ছোট একটি বিষয়, কারণ ধরো যে তুমি 5টা গাছ লাগিয়েছো, হ্যাঁ, একটা গাছ কিন্তু হচ্ছে গিয়ে মরে গেছে, তুমি আবার একটা গাছ এনে লাগালে, এটা তো যুগ যুগ ধরে আমরা করেই যাচ্ছি। তো আমার মনে হয় যারা এই কাজটি যদি কেউ করেও থাকেন, ঠিক আছে, আমি বলবো তাকে আমি ধন্যবাদ দিচ্ছি। এই কারণে দিচ্ছি যে যাতে আমাদের কাজগুলো করাটা আরো অনেক সহজ হলো, এবং আমরা বুঝতে পারলাম যে হয়তো কেউ করেছেন, তিনি আমাদের প্রতিদ্বন্দ্বী বা তিনি আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের হয়তো কোনো ভুল ছিল, আমরা সেই ভুলগুলোকে শুধরে নেব, এবং পরবর্তীতে যখন আমরা কাজগুলো করব আমরা সেক্ষেত্রে কিন্তু আরো অনেক বিচার বিশ্লেষণ করেই কিন্তু কাজগুলো করব। হ্যাঁ, তোমরা যেহেতু কাজ করছো এবং তোমরা একেবারেই নবীন, তো তোমাদের ধরো যে আরো 10 বছর 12 বছর পরেও কিন্তু এ ধরনের পাল্টা আঘাত আসবেই। হ্যাঁ, এটা রবীন্দ্রনাথের সময়ও ছিল, এটা যুগে যুগে কালে কালে থাকবে। তার মধ্যে থেকে কাজটা করে যেতে হবে। যখন তুমি দেখবে যে এরকম একটা ঘটনা ঘটবে, তাহলে তোমার কাজটি মানুষের নোটিসে এসেছে। এটা আমার মনে হয়। নিগার আপা, আমি জানি না তুমি কি বলবে, কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ, তাহলে তোমাকে একটু থামিয়ে দিল, এবার তোমাকে সে বোঝার চেষ্টা করছে
তুমি চলবে না চলবে না, ঠিক আছে? আচ্ছা, আমি এক লাইনে শেষ করে দিই আমার অভিব্যক্তি। যখন পেজটা বন্ধ হয়ে গেল, থমকে যাওয়ার প্রশ্ন হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন পেজটা আবার নতুন করে নতুন রূপে আসলো, আগের পেজের থেকে অনেক ভালো, অনেক সুন্দর, অনেক শিল্পিক মণ্ডিত, অনেক বেশি তথ্যবহুল। তো আমি তাদেরকে বলবো যারা প্রায় 1000-এর উপরে আমাদের মানুষ ছিলেন সেই পেজটাতে যুক্ত, তারা যদি আবার আমাদের নতুন পেজটা দেখেন, তারা বলবে যে না, পুরনো পেজের নতুন পেজটা অনেক ভালো। অর্থাৎ আমি এটাকে পজিটিভ হিসেবে নিচ্ছি, কারণ এইটা যদি হ্যাক বা বন্ধ না হতো তাহলে নতুন ভাবে আমি চিন্তা করতে পারতাম না। তো তাদেরকে ধন্যবাদ দিচ্ছি যারা আমাদেরকে পেজটা বন্ধ করতে সহায়তা করেছেন। ধন্যবাদ তাদেরকে। তো এর মধ্যে কিন্তু আরেকটা আশাব্যঞ্জক ফলাফল এই যে আমাদের গণসিনেমার যখন আমরা ধারণাটা নিয়ে কাজ করছি, তখন আমাদের কিন্তু ছিল যে স্বল্প বাজেট বা নো বাজেট ফিল্ম। তো সেইখান থেকে আমরা গণ অর্থায়নের বিষয়টাকে মাথায় নিয়ে এসেছিলাম। যখন গণ অর্থায়ন নিয়ে আমরা কাজ করছি, ঠিক তখন কিন্তু আমাদেরকে একটা ইতিহাসের একটা প্রবল বড় একটা ঘটনা আমাদেরকে নাড়া দিল। তা হলো যে বাংলায় যে মায়েদের মুষ্টি চাল সংগ্রহ, যে মুষ্টি চাল দিয়ে আহ, তারা যুগে যুগে তাদের অভাবের সময়টা কাটিয়েছে, যে মুষ্টি চাল দিয়েই যে অভ্যাগত যে মুক্তিযোদ্ধারা যদি কখনো এসেছে তাদেরকে খাওয়ানো হয়েছে। তো সেই মুষ্টি চালের ধারণা থেকে প্রেরণা নিয়ে আমরা বন্ধু সাংস্কৃতিক ব্যাংক নামে একটি গণ অর্থায়ন প্রকল্প হাতে নিয়েছি। তাতে আমরা আমাদের সংগঠনের যে ব্যয় বা আমাদের সংগঠনের ভবিষ্যৎ যে একটা পুঁজি, একটা অর্থ ভান্ডার করার একটা পরিকল্পনা নিয়েছি। আমি বন্ধু ব্যাংক সম্পর্কে সংক্ষেপে একটুখানি আপনাদেরকে আমি বলবার অনুরোধ করছি। বন্ধু ব্যাংক নিয়ে আহ কিভাবে বলি, আজকে সময় তো চলেই যাচ্ছে, তারপর অনেকেও আছে। তুমি কিন্তু জানো যে আমরা, নিগারাব্বা আমাদের একটা প্রস্তাব দিয়েছিল যে আচ্ছা আমরা প্রত্যেক সপ্তাহে যখন বসি একসাথে, আমাদের সাপ্তাহিক একটা বৈঠক হয়, আমরা কি 20 টাকা করে জমা দিতে পারি? তো সেখান থেকে সেই 20 টাকা জমা দেওয়ার পরে আমাদের পরে যেটা হলো খাতা কলমে, আচ্ছা ঠিক আছে তাহলে মাসিকে আমরা 100 টাকা জমা দিতে পারি। তো মাসে সেই 100 টাকা জমা দেওয়া থেকে আচ্ছা ঠিক আছে তাহলে অনেকে আমাদের যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন তারা কি আমাদের মেম্বার হতে পারেন। এইভাবে করে করে কিন্তু এখন বছরেও আমরা এককালীন টাকাটা জমা দিচ্ছি। আচ্ছা, একটু গোড়ার কথা বলি। আমরা খুবই মানে হাসতে হাসতে এই বন্ধু সংস্কৃতি ব্যাংকটার মোর্চা গঠন করেছিলাম। এবার একটা ছড়া লিখেছিলাম, মনে আছে সুস্মিত তোমার কাছে? প্রতি বুধে 20 গুনে গুনে দিস, 3 বার না দিলে সদস্যপদ ফিনিশ। এটা প্রথমবার ছিল, তারপর তো শুক্রবার চলে আসলো। হ্যাঁ, তো এই যে যে একটা মানে 20 টাকা করে আমরা জমা দিচ্ছি, অনেক সদস্য কিছু হলো, প্রথম দিকে ছিলেন, অনেকে চলে গেলেন, আবার নতুন আসলেন। তাতে কি হলো, এখন আমাদের ঝুড়িতে কত টাকা জমা হয়েছে? 20 টাকা 20 টাকা করে, প্রায় 1,50,000 টাকা, তাই তো? এবং এই যে দেখেন যে এই 1,50,000 টাকা দিয়ে আমরা আসলে সংস্কৃতির সেবা করব। কারণ প্রতিবার কোনো কিছু করতে গেলে যদি আমাদেরকে স্পন্সর কাছে যেতে হয়, তাহলে আমাদের চিন্তা ভাবনা খণ্ডিত হয়ে যায়। কিন্তু কিছু নিজেদের অর্থ যদি নিজেরাই ব্যয় করতে পারি, এবং এই অর্থ দিয়েই কিন্তু আমরা আমাদের যত সাংস্কৃতিক কার্যক্রম আছে সেটা ব্যয় নির্বাহ করতে পারি। শুধুমাত্র এই 5টা সংগঠন নয়, সাংস্কৃতিক সংগঠন যে কেউ ঠিকঠাক মতো আমাদের যে নিয়ম কানুন যেগুলো আছে সেগুলো পূরণ করে তারাও কিন্তু এখান থেকে, এই ব্যাংক থেকে ঋণ পেতেই পারেন। এবং আমরা আশা করছি যে আজকে কমেন্টের পরে বন্ধু সাংস্কৃতিক ব্যাংক সম্পর্কে জানার পরে হয়তো আমরা কাউকে পেয়েও যাবো যিনি লিখবেন আমি বন্ধু সাংস্কৃতিক ব্যাংকের সদস্য হতে আগ্রহী। অবশ্যই, অবশ্যই। আমরা একটু আচ্ছা, কমেন্টস পড়ি একটু। একটু কমেন্ট পড়ি। দুর্জয় হালদার লিখছেন, আমার সমবয়সী বন্ধুরা যেখানে ঘরে বসে ফেসবুকে সময় ব্যয় করছে, সেখানে আমি চলচ্চিত্র নিয়ে কাজ করছি। ধন্যবাদ পিসিএম কে তরুণদের পাশে বটগাছ হয়ে থাকার জন্য। সত্যি আলোচনা বিষয়বস্তুতে নিবদ্ধ, মূলানুগ ও সংহত। ধন্যবাদ সকলকে। লিখুন স্যার, আপনি আমাদের অনুপ্রেরণা, সবসময় সাথে থেকেন। এসো হে নবীন এসো, এ মাটির দাওয়ায় বসো, এখানে ফোটাও আশা, ভালোবাসার স্বপ্ন শতদল। নবীনের উৎসাহ দেওয়া, তাদের পথ দেখানো আমাদের কাছে রক্তের ঋণ শোধ। ধন্যবাদ এত আলোর যেমন ভাইকে। স্বপন মাঝি,
দাদা লিখছেন, আমিও আপনাদের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকতে চাই, আপনাদের কাছে দারুণভাবে প্রাণিত, এত সুন্দর ভাবনা পরিকল্পনা, আশা জাগে, আশাবাদী হয়ে উঠি ভবিষ্যৎ নিয়ে। আমরাও আশায় বুক বাঁধি। পোর্টফোলিওটা খুব ভালো লাগলো, আর একবার দেখালে ভালো লাগতো। তাহলে কি আমরা কি করব? সময় তো প্রায় শেষের দিকে। নিগার আচ্ছা, আপা? আমি, হ্যাঁ, নিগারাপা হ্যাঁ, বলবে। আমার মনে হয় যে পোর্টফোলিওটা দেখে আমরা শেষ করতে পারি হ্যাঁ, এটার আমরা মধ্যে থেকে। তোমার যদি এখন প্রশ্ন না থাকে তাহলে আমরা বিদায় নিতে পারি এবং পোর্টফোলিও দেখতে দেখতে বাড়ি যেতে পারি এবং হ্যাঁ, আপনাদের সুস্মিত, তুমি কিছু বলবে, তারপর আমার মনে হয় নিগারাপা একটু বলুক, আমি না, একটু ছোট্ট একটা কথা বলবো। হ্যাঁ, আমরা সবাই আমাদের শেষ কথাটা জানিয়ে পোর্টফোলিও দেখতে দেখতে বিদায় নিই, সেটাই ভালো হবে হয়তো। ধন্যবাদ পিসিএম কে, যে আমাকে, আমার মতো একজন মানুষকে চলচ্চিত্র নিয়ে ভাবনার জন্য, চলচ্চিত্র ভাবনায় ভাবিত করার জন্য। আমি তো জীবনে কোনোদিন ভাবিনি যে আমি চলচ্চিত্র নিয়ে কাজ করব, বা চলচ্চিত্র, আমি ভাবতাম যে চলচ্চিত্র, আচ্ছা চলচ্চিত্র জিনিসটা, ফিল্ম জিনিসটা হচ্ছে যে শুধুমাত্র অ্যাক্টর মানে হচ্ছে পর্দার সামনে যারা থাকে তাদের জিনিস, কিন্তু পর্দার পিছনের মানুষদের গল্পটাও যে অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক আশাব্যঞ্জক। এই পর্দার পিছনের মানুষ এখন আমি হতে চাই। পর্দার সামনে তো অনেকে থাকবে, পর্দার পিছন থেকে ভালো জিনিসটা তুলে ধরতে চাই। এইটা নিগারাপার কাছে আমার সবসময় বলা, আর আমাকে আবার আপনাদের প্রশ্ন করার, আবার বারবার প্রশ্ন করার সুযোগ দিয়ে ধন্যবাদ জানাচ্ছি। সাথে থাকবেন। আসলে সুস্মিত যতটা বিনয়ী হচ্ছে, আমি মানে এই বিনয়ী, এতটা বিনয়ী পক্ষপাতিত্ব নই, কারণ তাদের যে তারুণ্যের বয়স, তাদের যে উচ্ছলতা, সেখানে তারা তো অবশ্যই প্রশ্ন করবেই। প্রশ্ন এখানে অন্ধ বিশ্বাসের মতো কিছুই নেই, এবং এটা হচ্ছে গিয়ে এমন কিছু ব্যাপার না যে এই পর্যন্ত যাওয়ার পরে প্রশ্ন করা যাবে না, এবং যত প্রশ্ন উত্থাপিত হবে বিষয়বস্তু ততই স্বচ্ছ হবে, এবং আমি এরকমই বিশ্বাস করি। আমি দর্শকের কাছে ধন্যবাদ জানাচ্ছি যারা অনেক কষ্ট করে আমাদের অনেক কথা শুনলেন, আমাদের আশা আকাঙ্ক্ষার বিষয়টা জানলেন। কিন্তু একটা বিষয় আসে না যে এই কাজগুলো করতে কিন্তু আমাদের অনেক অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, নানান ধরনের বাধা। সে বাধাগুলো আমরা অতিক্রম করছি, এখনো করছি। আসলে বাধা না থাকলে তো সামনে চলার হচ্ছে গিয়ে যে গতি, সেটাই তো স্থবির হয়ে যায়। সবকিছু পেয়ে গেলে তো আনন্দ কিছুতে নাই। তো আর সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করব প্রতি মাসে একটি করে অনলাইন কথোপকথন করার। হয়তো পরের সেশনে নবীনতর কেউ আসবেন, তারা তাদের কথা বলবেন, চলচ্চিত্র নিয়ে তাদের স্বপ্নের কথা বলবেন। শুধু স্বপ্ন না, স্বপ্ন কি করে বাস্তবায়ন করতে হয় তার কথাও বলবেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আমরা আবার পিসিএম এর পোর্টফোলিওটা দেখব এবং তার মধ্যে থেকে আমাদের আজকের এই আয়োজন শেষ হবে। আর আমি আহ, একটু ধন্যবাদ জানাবো বিশেষ করে আমাদের সাথে লিখন ভাই আছেন এবং সৈয়দ শাকিল আলী ভাইকে, কারণ আমাদের শাকিল ভাই এবং লিখন ভাই, তাদের কাছে আমরা একেবারেই নবীন, এবং আমাদের এই যে সকল ভুল ত্রুটিগুলোকে তারা এত সুন্দর করে পজিটিভ ভাবে দেখেন, এটা আমার মনে হয় যে অনেক বড় একটা শক্তি। আমরা নবীন প্রবীণদের কথা বলছিলাম, কারণ লিখন ভাইয়ের মতো মানুষ আমাদের বন্ধু হয়ে যান যখন আমরা কাজ করি। এবং নিগার কিছু বলতে না না, চাইছি। কনাবার কথাটা বলো। কণাপা তো নিগার আপা অনেকবার বলেছে যে আমাদের অনেক বড় শক্তি কিন্তু এই মানুষেরা, এবং আপনারা যারা দর্শক শ্রোতা আমাদের সাথে আছেন, এবং আমি বলবো যে আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন অনলাইনের মাধ্যমে, এবং আমাদের আগামীতে যে কার্যক্রমগুলো আছে সেখানে আপনারা যুক্ত হবেন। আপনারা আপনাদের যে মতামত আছে, আপনাদের পরামর্শ, সেগুলো আমাদেরকে দেবেন। আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা সবাই, বলবো যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমাদের সাথে যারা কাজ করছেন তারা একেবারেই নবীন। এই নবীনেরা কাজ করতে করতে একটা সময় ভালো জায়গায় পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, পৃথিবীর সকল মানুষের মঙ্গল হোক। পোর্টফোলিও দেখতে দেখতে আমরা বিদায় নিচ্ছি।
ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী কার্যক্রমগুলোতেও আমাদের